এই যে আইটেমটা আমি কিনলাম, এই আইটেমটা কেনার পরে আমার সাকসেস রেটটা কেমন থাকবে, যে আপনার প্রোডাক্টটা কাজেই দিবে। এমন হয় যে আপনি আমাকে ভুয়া প্রোডাক্ট দিয়ে দিলেন, অথবা আপনার প্রোডাক্টটা আমি নিয়ে আসলাম, আপনার প্রোডাক্টটা প্লাস্টিকের জিনিস, ওটা ভেঙে গেল। এরকম অনেক কিছু থাকতে পারে। তো সেখানে তার সাফল্যের নিশ্চয়তা কতটুকু, এই দুইটা জিনিস আমরা সমীকরণের উপরের পার্টে দেখতে পাচ্ছি, এবং এই দুইটা জিনিস কি করতে হবে আমাদের, এটা বাড়াতে হবে। আমি যত বেশি বাড়াতে পারি। আর নিচের পার্টে কি আছে, সময় ক্ষেপণ এবং কষ্ট ও ত্যাগ। তো সময় ক্ষেপণ পার্টে আমরা জেনেছিলাম যে সময় যত বেশি আমরা কমাতে পারি, সময়টা কি হতে পারে, রেজাল্ট, যে আমি কত দ্রুত রেজাল্ট পাচ্ছি, এবং ডেলিভারি টাইমটা, এই দুটো যে কোনোটা আপনি কমালে কাজ হবে। আর কষ্ট পার্টটা হচ্ছে এমন যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে যদি আমাকে অনেক বেশি সাফার করতে হয়, তাহলে আমি আপনার ওই জিনিসটা নেবো না। তো আমাদের গোল কি, আমরা যখন দেখবো যে কোনো কাস্টমার আমাদেরকে আসলে বলছে যে আপনার দাম বেশি, তখন আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন? তখন আপনি আপনার ভ্যালু ইকুয়েশনে ব্যাক যাবেন, এবং ওইখানে গিয়ে আপনি প্রাইস কমাবেন না, কিন্তু ভ্যালু ইকুয়েশনের যে উপরে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে আপনি যথাসম্ভব বাড়াই দিবেন। এমন ভাবে বাড়ানোর চেষ্টা করুন যে ভ্যালু ইকুয়েশনে উপরের পার্ট বাড়ানো মানে কি, তার কাঙ্ক্ষিত যে ফলাফলটা, আপনি যে তাকে স্বপ্নটা দেখাচ্ছেন যে সে আর কোমরে ব্যথা পাবে না, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাজ করতে পারবে, এই যে কাঙ্ক্ষিত ফলাফলটা, এই ফলাফলটা আপনি আরো বাড়াই দেন। যত বেশি বাড়ানো সম্ভব আপনার পক্ষে বাড়াই দেন। সুস্থতা আরাম পাবে সে এটা দিয়ে, এটা সে অর্জন করবে। এটাকে আপনি বাড়াই দেন যেন তার কাছে ওই 1500 টাকা তুচ্ছ মনে হয়। সে ভাববে কি যে আমি যা পাচ্ছি তার তুলনায় এই দামটা খুবই কম, এটা নিতান্তই কম। তার সাকসেস রেটটাকে আপনি বাড়াই দিতে পারেন। আপনি উপরের দুইটার মধ্যে থেকে যে কোনোটা আপনি বাড়াই দিতে পারেন। এমন ভাবে বাড়াতে হবে যেন তার কাছে প্রাইসটাকে খুবই কম মনে হয়। কারণ তার কাছে এখনো পর্যন্ত দামটা বেশি মনে হচ্ছে, কারণ আমরা ভ্যালুটা তাকে এখনো সঠিকভাবে বোঝাতে পারিনি। তারপর 2 নম্বর অবজেকশনে যদি আমরা যাই, তো 2 নম্বর অবজেকশন বলতে আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, যে ওটাতে আমি আসলে অবজেকশন গুলো এখনো ক্লারিফাই করি নাই, যে দাম বেশি তো এমনটা কাস্টমার তো আমাদেরকে আসলে বলে থাকে। তো ওটা আমরা তার সাইকোলজিটা জানলাম। এখন আমরা স্পেসিফিক ভাবে তিনটা মূল সমস্যা আমরা এখানে দেখবো, যে কাস্টমার আসলে আসলে এই তিন ধরনের অবজেকশনটা মোটামুটি করে থাকে। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনারা এই ধরনের একটা কমেন্ট আসলে পেয়ে থাকেন যে দাম অনেক বেশি, বাজারে 300 টাকায় মপ পাওয়া যায়, আপনার থেকে আমি কেন নিব। তো এখানে আসলে কি ডিরেক্টলি প্রাইস অবজেকশন আসছে, আপনার দাম বেশি। তো এই প্রশ্নটা বা এদের দাম বেশির যে কমেন্ট মন্তব্য, এই ধরনের জিনিসটা আসলে শুধুমাত্র যে মপের ক্ষেত্রে পাওয়া যাবে এমন না। এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে, স্কিন কেয়ার বিজনেসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, ওই মাশরুমের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অথবা আমি যে সার্ভিস সেল করছি সেখানেও পাওয়া যেতে পারে। প্রত্যেকটা জায়গাতে আমরা দেখবো যে এই ধরনের দাম বেশির কথা একটা জিনিস আসে। তো এখানে ভুল উত্তরটা কেমন হতে পারে, যে ধরুন আপনার কাছে কেউ বললো যে ভাই আপনার দাম বেশি, তো আপনি তাকে উত্তর দিলেন কি যে ম্যাম আমাদের কোয়ালিটি অনেক ভালো তাই দাম বেশি। তারপর আবার আপনি কি করলেন, যেহেতু সে দাম বেশির কথা বলছে, তখন আপনার মনে একটু খারাপ লাগছে যে আসলে তো দাম বেশি হয়ে গেছে, তাহলে আমি 100 টাকা আপনার জন্য কমাই দিলাম। এখানে আপনি আসলে কি কাজটা করলেন, আপনি আপনার নিজের ভ্যালু কমাই দিচ্ছেন। আপনার ভ্যালু কোথায় বাড়ানো দরকার ছিল, আপনি নিজের ভ্যালু কমাই দিচ্ছেন। তো কাস্টমার কি ভাববে, এর জিনিসের দাম মনে হয় ওরকমই, কম দামের জিনিস হবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা তাকে গডফাদার অফার দিতে পারি। এই গডফাদার উত্তরটা কেমন হবে, যে আমরা স্বীকার করে নিতে পারি কাস্টমার যেটা বলছে। যে কাস্টমার বললো কি যে দাম বেশি, তো আমরা স্বীকার করে নিলাম জি ম্যাম আপনার কথাটা ঠিক আছে, বাজারে 300 টাকার মপ আছে, আবার 20 টাকার ন্যাকড়াও আছে। আমরা দুইটা জিনিসকে দেখুন এই জায়গায় কম্পেয়ারটা করে দিলাম তাকে, তাকে বললাম কি বাজারে 300 টাকার মপও পাওয়া যায়, আবার 20 টাকার ন্যাকড়াও পাওয়া যায়। আবার বাড়িতে তার যদি ছেঁড়া কাপড় থাকে, তো ওইটা দিয়ে সে ন্যাকড়া বানিয়ে নিতে পারবে। তো ওখানে কোনো তার টাকাই লাগছে না। কিন্তু এই জিনিসগুলো যদি সে ব্যবহার করে, তাহলে তাকে কি করতে হবে, তাকে বারবার ঝুঁকতে হবে, মেঝেতে ঝুঁকে ঝুঁকে এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। তা থেকে তার কি হতে পারে, যে একটা লং টার্মের জন্য তার একটা ব্যাক পেইন তৈরি হয়ে যেতে পারে। তারপর যদি সে একটা ডাক্তারের কাছে যায়, তো তার এক ভিজিটেই দেখা যাবে যে ডাক্তার 500 থেকে 1000 টাকা নিয়ে নিবে। তো আমাদের এই ফ্ল্যাট মপটা যদি সে ব্যবহার করে, তাহলে কি এটা তার জন্য একটা সাধারণ কোনো মশার আইটেম হচ্ছে না, এটা তার একটা হেলথ সলিউশন হয়ে যাচ্ছে। আমরা তার কাছে এখন এটাকে হেলথ সলিউশন হিসেবে দাঁড় করালাম। তার দামের ঊর্ধ্বে গিয়ে, মানে সে যে দাম নিয়ে একটা অবজেকশন দিল, সেখানে আমরা তাকে দেখাচ্ছি যে ভ্যালু, এখান থেকে সে কি ভ্যালুটা পাবে। আমি তাকে ভ্যালু রিমাইন্ডার দিচ্ছি, আমি আমার দাম কমাবো না, আমি তাকে জানাবো যে সে কি ভ্যালুটা এখান থেকে পাচ্ছে। তার ডাক্তারের ফিস টাইম বাঁচাই দিচ্ছি, এবং তার দীর্ঘমেয়াদের এই যে ব্যাক পেইন আছে, এই ব্যাক পেইন থেকে আমরা তাকে রিলিফ দিচ্ছি। তো এটা দিয়ে সে কি করতে পারবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে তার ঘর মোছার কাজ আরামে সে শেষ করে ফেলতে পারবে, তার হাতও ভিজবে না। তো এখন আমরা এখানে একটা প্রশ্ন রেখে, এই ধরনের এরকম রিপ্লাই যখন আমরা দিব, তখন একটা প্রশ্ন রেখে আমরা এটা শেষ করতে পারি, যে আমরা তার কাছে একটা প্রশ্ন রাখলাম, এবার আপনি বলুন আপনার সুস্থতার কাছে এই যে সামান্য একটা ইনভেস্টমেন্ট, এটা কি খুব বেশি মনে হচ্ছে? তো এবার সে কি উত্তরটা দিতে পারে এখান থেকে। এখান থেকে আমরা হয়তো তার কাছে একটা পজিটিভ অ্যান্সার পেতে পারি। অথবা যদি এখান থেকে যদি তার কাছ থেকে আমরা আরো অন্যান্য কোনো অবজেকশন পাই, সেটা কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা আমরা পরবর্তীতে দেখবো। তবে যখনই কেউ দাম নিয়ে আপনার কাছে বলবে যে দাম নিয়ে অবজেকশন জানাবে, তখন আপনাকে বুঝে নিতে হবে কি, যে সে এখনো আপনার ভ্যালুটা নিশ্চিত না, যে আপনার এই ভ্যালুটা সে কি পাচ্ছে, বা এই ভ্যালুটার
সে ক্লিয়ার না। তো তখন দাম নিয়ে যদি কেউ কথা বলে তখন আপনাকে দেখতে হবে কি, যে এই দামের বিনিময়ে সে যে টাকাটা আপনাকে দিচ্ছে এর বিনিময়ে মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি আরওআই, এই আরওআই দিয়ে আপনাকে তুলনা করতে হবে। তো এখানে আরওআই কি, তার ভ্যালু, আপনি যে ভ্যালুটা দিচ্ছেন এটা হচ্ছে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো এখানে আমরা কি দেখালাম, আমরা তাকে দেখালাম সে যে এই মপটা আমাদের কাছ থেকে নিবে এর বিকল্প কি ছিল তার কাছে, একটা ন্যাকড়া ব্যবহার করা। তো ওই ন্যাকড়া ব্যবহার করলে তার যে কষ্ট হবে তার সাথে আমরা কম্পেয়ারটা করে দিলাম। তো সে ডিরেক্টলি তার কাছে একটা পিকচার আসলে তার মাথার মধ্যে সেট হয়ে গেল, বা সে এখান থেকে এখন বুঝতে পারবে। তাই তো আমি যদি একটা ন্যাকড়া ব্যবহার করি তাহলে তো ওখানে আমার বেশ ভালো সমস্যা হচ্ছে, আমি ওখান থেকে একটা রিলিফ পাচ্ছি। তখন সে একটা ডিসিশন নিতে এখানে তার একটা হেল্প হবে। তারপর 2 নাম্বার কমপ্লেনটাতে আমরা যদি যাই, 2 নাম্বার কমপ্লেন্ট এরকম হয়ে থাকে যে কোয়ালিটি নিয়ে। প্রথম কোয়ালিটি, প্রথমটা দাম নিয়ে কথা হবে। আপনি একটা স্ক্রিন কার্ড প্রোডাক্ট হয়তো বিক্রি করতেছেন 1200 টাকাতে, কিন্তু বাজারে অন্যান্য বা অন্যান্য পেজ যারা আছে বা বাজারে আছে তারা হয়তো আপনার থেকে 800 টাকা কমে দিচ্ছে। তো তো সেখানে গিয়ে তারা হয়তো একটা কমপ্লেন করে দিল আপনাকে যে ওগুলো আপনার দাম বেশি। তখন আপনি তাকে কিভাবে হ্যান্ডেল করবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিয়ে অথবা আপনার গডফাদার আরো যদি অফার থাকে সেগুলো দিয়ে। আর 2 নাম্বার 2 নাম্বার যে অবজেকশনটা থাকে সেটা হচ্ছে কোয়ালিটি নিয়ে। অনেকে এবার কোয়ালিটি নিয়ে সমস্যা করবে, মানে যে কাস্টমার দাম নিয়ে ঝামেলা করলো, আপনি তাকে দাম নিয়ে হয়তো একটা রিপ্লাই দিয়েছেন, এখন তো তার দাম নিয়ে আর কিছু বলার নাই, তখন এবার সে বলবে আপনার জিনিসের কোয়ালিটি তো খারাপ, মানে এটা তো প্লাস্টিকের, কি আসলে টিকবে, তো ভেঙে যাবে। তো এখানে আসলে কি, এখানে আমরা দেখাবো কি যে আমাদের ভ্যালু ইকুয়েশনের যে উপরের পার্টটা ছিল, উপরের পার্টে কিন্তু 2 নাম্বার পার্টে ছিল কি, যে সাফল্যের নিশ্চয়তা। আপনার প্রোডাক্টটা নিয়ে এটা ভেঙে যাবে সেই ভয় পাচ্ছে, কাস্টমার এখানে একটা ভয় পাচ্ছে আপনার প্রোডাক্টটা প্লাস্টিকের তৈরি, এটা ভেঙে যাবে। সে ভাবছে এই তো প্লাস্টিকের জিনিস ভাই, এ ভেঙে যাবে। তার মানে হচ্ছে কি, আপনার প্রোডাক্ট আমি কিনলাম, ওটা নিয়ে আমি একটা স্বপ্ন দেখলাম কি এটা নিচে, মানে কি আমার ব্যাক পেইন গায়েব হয়ে গেছে, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখলাম কি ওটা ভেঙে গেল। তার মানে আমার সাকসেস রেটটা জিরো। আপনার কাছে আমি টাকা ইনভেস্ট করলাম কিন্তু ওখান থেকে আমি সফলতার মুখ দেখলাম না। তাহলে কি, সাফল্যের নিশ্চয়তা এখানে কমে গেছে। কাস্টমার যে ভয় পাচ্ছে, এই ভয়ের এখন আমরা সলিউশন কি দিতে পারি, আমরা তাকে বলে দিতে পারি আবারও যে কাস্টমারকে আমরা একটা কমপ্লিমেন্ট দিলাম। হ্যাঁ, খুবই লজিক্যাল প্রশ্ন করেছেন, কিন্তু বাজারে যে সস্তা প্লাস্টিক আছে আমরা সেগুলো ব্যবহার করি না। আমাদের যে মপের যে রডটা আছে সেটা স্টেইনলেস স্টিলের তৈরি, এর যে বাকেটটা আছে সেটা হাই গ্রেড এবিএস প্লাস্টিকের তৈরি, যা সহজে ফাটবে না। আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি এভাবে উত্তরটা সাজাতে পারেন। তারপর আপনি আবারও বলে দেন সাথে যে আমাদের শত শত কাস্টমার গত 1 বছর ধরে এটা ব্যবহার করছে কোনো অভিযোগ ছাড়াই। এই যে আপনাদের কিছু রিভিউ আছে, লাইভ ভিডিও রিভিউ আছে, আপনি দেখে নিতে পারেন। আপনি যদি পারেন এর সাথে সাথে কিছু 2-1টা ভিডিও তাকে সেন্ড করে দিলেন, তাহলে কাস্টমার যদি এই রিভিউ দেখে নেয় তখন তার আসলে এই যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা থাকে না। কোয়ালিটি নিয়ে যদি কেউ কথা বলে তখন আপনি তাকে রিভিউ দিতে পারেন, আপনার প্রোডাক্টটা যে অথেন্টিক সেই অথেন্টিসিটি নিয়ে কোনো কিছু আপনি তাকে দেখাতে পারেন। রিভিউ থাকলে ভালো, অথবা আরো কোনো শক্ত প্রমাণ যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে আপনি তাকে কনভিন্স করতে পারেন। 3 নাম্বার প্রবলেমটা বা 3 নাম্বার অবজেকশনটা আসলে কি নিয়ে আসে, 3 নাম্বারটা এবার হচ্ছে কি, যে ঠিক আছে আপনার দামও ঠিক আছে বুঝলাম, আমি ওখান থেকে ভালো পাবো, আবার আমি ওখান থেকে কোয়ালিটিও ভালো পাচ্ছি, কিন্তু এখনো তার মধ্যে একটা জিনিস আছে, প্রোক্রাস্টিনেশন, মানে আসলে কি সে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। বললো যে ঠিক আছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে জানাবো। প্ল্যাটফর্ম যারা কিনবে তারা বেশিরভাগ হয়তো মহিলারাই কিনবে। তো তিনি এখন বললেন কি ঠিক আছে আমি বাড়িতে কথা বলে আপনাকে জানাবো। তার মানে হলো কি, এই পয়েন্টটা যখনই কাস্টমার আপনাকে বলে, যেমন আমি আমার আজকের স্লাইড শুরু করার আগে শুরুতে দেখাইছিলাম যে কাস্টমার কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমাকে কি বললো, যে ঠিক আছে আমি পরে জানাবো। তার মানে এটা আসলে সবচেয়ে বিপজ্জনক জায়গা, যেখানে কাস্টমার আপনাকে এড়িয়ে যেতে চাচ্ছে। মানে আপনার জিনিসটা তার হয়তো পছন্দ হয়নি বা সে এখনই সিদ্ধান্ত নিতে পারতেছে না। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তাদেরকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তার জন্য আমরা কি করব, তার মধ্যে একটা আর্জেন্সি তৈরি করব, জরুরি অবস্থা তৈরি করব, অর্থাৎ 144 ধারা জারি করে, যেমন দেশে জরুরি অবস্থা জারি করে একটা জরুরি অবস্থা সৃষ্টি করে, ওরকম একটা ব্যাপার। তার জন্য জরুরি অবস্থা জারি করার জন্য আমাদেরকে 2টা টার্ম শিখতে হবে, একটা হচ্ছে আর্জেন্সি এবং আরেকটা হচ্ছে স্কারসিটি। তো সেলস যখন আমরা এই যে লাস্ট পর্যায়ে থাকবো, এটাকে আমরা ক্লোজ করব কিভাবে, একজন কাস্টমারের সাথে আমার নেগোসিয়েশন হচ্ছে, সেটাকে যে আমরা ক্লোজ করব, এই ক্লোজিং পার্টটা আমরা 2টা ওয়ার্ডের মাধ্যমে শিখে নিতে পারি। তো কাস্টমারকে বোঝাতে হবে যে পরে কিনবো, এই কথাটা বললে সে আসলে এখনই কি হারাচ্ছে, সে বলতেছে পরে কিনবো। আপনি ওকে বোঝাই দিবেন যে ভাই আপনি পরে কিনতে চাচ্ছেন, তাহলে আপনি আসলে কি কি হারাচ্ছেন। আর্জেন্সি ক্রিয়েট করুন। আর্জেন্সি মানে কি, যে আপনি টাইমটাকে কমাই দিন, যে বলুন যে হ্যাঁ ঠিক আছে অবশ্যই আপনি বাড়িতে কথা বলুন, আপনি যত বেশি পরামর্শ করা লাগে বাড়িতে করে নিন, কিন্তু আপনাকে আমরা জানাই রাখছি কি যে আমাদের আজকের অফারে যারা অর্ডার করছে, মানে আজকের মধ্যে যারা আমাদের জিনিস অর্ডার করবে তাদেরকে আমরা মাপের সাথে সাথে 200 টাকার মূল্যের একটা এক্সট্রা মাইক্রোফাইবার প্যাড একদম ফ্রিতে দিচ্ছি। এই অফারটা কিন্তু আজ রাত 12টা পর্যন্তই থাকবে।
তো এই যে লিমিটেড টাইম পর্যন্ত আমরা জানাই দিলাম, তো এখানে হচ্ছে কি যে আমরা আমরা এর আগের সেশনগুলোতে দেখেছিলাম যে যে লস অফ অ্যাভারশন, সরি, আমরা এর আগে একটা দেখেছিলাম যে মানুষ আসলে যে কোনো কিছু পাওয়ার থেকে হারানোর ভয়টাকে বেশি পায়। এটা আপনাদের মনে থাকার কথা। তো যখন আপনি এরকম একটা আর্জেন্সি ক্রিয়েট করতেছেন, দেখবেন যে ই কমার্স যে বড় বড় সাইট গুলো আছে বা বড় বড় যারা আসলে ব্র্যান্ড আছে, তারা দেখবেন তাদের প্রোডাক্টের মধ্যে যখন তারা পোস্ট করে, তখন ওই কন্টেন্টের মধ্যে এই ধরনের জিনিসটা ব্যবহার করে যে আজকের এই অফার শেষ, অথবা আর মাত্র এতগুলো স্লট বাকি আছে। এই জিনিসগুলো তারা কেন করে? কাস্টমারের মধ্যে ডিসিশন নিতে হেল্প করতেছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ আমরা গাইড বা মেন্টর, বিজনেসম্যান হিসেবে আমরা কি, আমার কাছে যখন একজন কাস্টমার আসলো, তখন আমাদের তাকে গাইড করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হেল্প করতে হবে। তো স্কারসিটি পার্টটাতে কেমন হতে পারে, যে স্কারসিটি পার্ট মানে কি, আপনি দেখান যে আপনার কাছে স্টক কিন্তু বেশি নাই, আপনি কালকে নিতে চাইতেছেন, কালকে হয়তো এসে আপনি পাবেন না। তো আমি বললাম কি যে আমাদের এই যে ব্লু ইম্পোর্টেড স্টক, মানে ব্লু কালারের যে স্টক আছে সেটা কিন্তু লিমিটেড, আর মাত্র কয়েকটা পিসি বাকি আছে, স্টক শেষ হলে শিপমেন্ট আসতে আবার 1 মাস সময় লাগবে। তো আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, তো আপনি বলে দিন যে এই স্টকটা কিন্তু ভাই এটা শিপ কিন্তু মানে এটা স্টক কয়েকটাই আছে, আপনি যদি আজকের মধ্যে কনফার্ম করেন বা এই সপ্তাহের মধ্যে কনফার্ম করেন, আপনি আরো টাইম, যত টাইম কমাই দিবেন, যত টাইম বেশি দিবেন কাস্টমারের কাছে, তত তার ডিসিশন নিতে সময় লাগবে, সে চলে যাবে। তো তাকে আপনি সময় দেন যে আজকে দিনের মধ্যে যদি আপনি অর্ডার করেন, তাহলে কিন্তু এটা পাবেন, না হলে আবার হয়তো শিপমেন্ট আসতে 1 মাস সময় লাগবে। এখানে আমরা তো মিথ্যা কথা বলবো না, আমরা চেষ্টা করব তাকে আমাদের যেটা বাস্তবতা তার উপর ভিত্তি করে এমন কোনো কিছু বলতে। তো দুইটা টার্মস, আর্জেন্সি, আর্জেন্সি মানে হচ্ছে কি আমরা সময়টা বেঁধে দিব, এবং স্টক অর্থাৎ স্কারসিটি, স্টকের পরিমাণটা আমরা বলে দেবো, স্যার অল্প কয়েকটা আছে বা 5 জনকে হয়তো আমি অফারটা দিতে পারবো, এরকম একটা কিছু আমরা দিতে পারি। তো এখানে আমরা তাহলে 3 ধরনের অবজেকশন হ্যান্ডলিং দেখলাম। এখন এরপরেও দেখা যাবে কি যে আমাদেরকে আরো একটা কিছু দেওয়া লাগতে পারে। সে একটা কিছু কি, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমারের সবচেয়ে ভয় থাকে এরকম যে আপনার কাছে অনলাইন থেকে আমি একটা জিনিস নেব, এখন কুরিয়ার ম্যান আসার পরে দেখা যাবে যে একটা জায়গায় আপনি একটা জিনিস দিয়ে দিচ্ছেন, বা যেমন দেখতে তেমন হলো না। তো এই ভয় দূর করার জন্য আমরা কি করতে পারি, আমরা কাস্টমারকে একটা বোল্ড গ্যারান্টি দিতে পারি। এই বোল্ড গ্যারান্টিটা কেমন হতে পারে, যে আমরা তাকে বলে দিলাম যে আপনার বিশ্বাস করতে হবে না, আসলে আপনি প্রোডাক্টটা ডেলিভারি পাওয়ার পরে আমাদের যে ডেলিভারি ম্যান থাকবে তার সামনে খুলে আপনি চেক করে নেবেন। যদি আমাদের প্রোডাক্টটা বিজ্ঞাপনের সাথে 1%ও না মেলে বা কোয়ালিটি আপনার পছন্দ হয় না, তাহলে আপনি সাথে সাথে ব্যাক করে দেন, আপনার কোনো টাকা দেওয়া লাগতেছে না, আমরা আমাদের আসলে কোয়ালিটি নিয়ে এতটাই কনফিডেন্ট। তো এরকম একটা স্টেটমেন্ট যখন আপনি দিবেন, তখন আসলে কাস্টমারের হারানোর আর কোনো ভয় নেই। হারাবে কি আসলে, আপনি তো তাকে চেক করার সুযোগ দিচ্ছেন, সে চেক করে যদি ভালো না হয় সে ব্যাক দিবে। তো এইভাবে আমরা যদি এখন তাকে একটা বোল্ড গ্যারান্টি দিই, তাহলে এখন আসলে তার না বলার আর কোনো অপশন নাই, সে এখন আপনার প্রোডাক্ট অর্ডার দিতে বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও কিছু ক্ষেত্রে ব্যাপার থাকবে কি, যে এরকম একটা অফার দিলে কেউ কেউ হয়তো এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, মানে আপনার সাথে সে নিবে, নেওয়ার পরে গিয়ে ব্যাক পাঠাবে বা এই ধরনের কিছু কাজ করার চেষ্টা করতে পারে। তো আমরা এই ধরনের অফার সবাইকে দিব না। এই ধরনের অফার এই যে লাস্ট পর্যায়ে পর্যন্ত যে রিস্ক রিভার্সাল আমরা বললাম, যে কাস্টমারের মধ্যে একটা মানে ঝুঁকির প্রবণতা দেখা যাচ্ছে, মানে সে হয়তো ভাবছে যে এর কাছে এটা কিনবো, এটা হয়তো আমার জন্য একটা ঝুঁকি হয়ে যাবে, তো ওই ঝুঁকিটা আমরা কি করলাম, নিজের কাছে তুলে নিলাম। তো এই ধরনের জিনিস আমরা তো সবার জন্য দিব না, কারণ কেউ কেউ দেখা যাবে কি অনেক আগেই কনভার্ট হয়ে যাবে, মানে অনেক আগেই আপনার কাছে অর্ডার দিয়ে দিবে। আবার এই পর্যায়ে আসতে এই যে রিস্ক রিস্ক আমি একটা নিচ্ছি, এটা তো আমি একটা পোস্ট লিখে ওই পোস্টের মধ্যে সবকিছু একবার লিখে দিব না। কারণ আমরা একটা অফার বানালাম, অফারের মধ্যে আমরা অনেক কিছু দিয়ে রাখলাম, ওইটা থেকে কেউ কনভার্ট হবে। ওর পরেও আবার হবে কি যে কারোর আরেকটু পুশ লাগবে, সে হয়তো ইনবক্সে এসে আমাদের সাথে কথা বলতে চাচ্ছে, তো ওইখানে গিয়ে আমরা তাকে একটা পর একটা জিনিস দিতে থাকবো। এবং এইসব জিনিসগুলো আমরা ফানেল পার্টে অর্থাৎ মার্কেটিং নেক্সট উইকে যখন শুরু হবে, তখন ওই পার্টে গিয়ে আমরা আরো জিনিস জানবো, যে কোন জিনিসটা আসলে কখন ব্যবহার করাটা বেটার হয়। আমার কাছে অনেক কিছু আছে, তো সবকিছুকে আমি একবারে ছেড়ে দিব না, এরকম করে আমরা দিব না। মানে আপনি তো একটা গডফাদার অফার বানাইছেন, সেখানে আপনার কাছে যা যা থাকে আপনি আপনার সব কার্ড গুলোকে রেখে দিয়েছেন, বাট ওগুলো সব শেষ না, আপনার কাছে আরো কিছু অ্যান্সার আছে, আরো কিছু রিপ্লাই আছে, যেগুলো আমরা আজকে এখানে দেখলাম। এরপরেও এই জিনিসগুলো কিন্তু আমরা সবকিছু একবারে দিব না, কাস্টমার অনুযায়ী আমরা তাদের কাছে কোনটা আসলে এখন প্রযোজ্য, কোনটা তার এখন দরকার, আমি সেই অনুযায়ী তাকে দিব। অর্থাৎ যে দাম নিয়ে যার মধ্যে সমস্যা আছে, আমি তাকে দাম নিয়ে যে রিপ্লাইটা আছে সেরকম একটা রিপ্লাই দিব। আবার যার ক্ষেত্রে দেখছি যে আমি যদি ওই কাস্টমারের ক্ষেত্রে ঝুঁকিটা আমি আমার নিজের কাঁধে তুলে নেই, তাহলে সে নিবে, তাহলে আমি তার কাছে দিব। তার মানে এরকম না আমি যদি প্রত্যেকটা পোস্টের মধ্যে আমি এখন থেকে লেখা শুরু করে দিব, যদি আমাদের অ্যাডের সাথে না মেলে, তাহলে আপনি ভাই প্রোডাক্ট নেবেন না। তাহলে কিছু মানুষ আছে, বাঙালি আছে, যারা আপনার এই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যেমন গত সেশনে বা তার আগের সেশনে অফার তৈরির সেশনে আমি মধু নিয়ে একটা ওখানে একটা পয়েন্ট লিখেছিলাম যে আপনি টেস্ট করে তারপর দাম দিবেন। এখন আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এটা লিখে দিতে থাকেন, তাহলে কিছু মানুষ আছে যারা খুবই খারাপ, তারা আপনার এই সুযোগটা নিবে। তো এই ধরনের সুযোগটা আমরা তাকে দিব না, এই ধরনের সুযোগটা আমরা কিছু লিমিটেড মানুষের জন্য রাখতে পারি। অথবা আমরা এই ধরনের অফার যদি দিতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা করবো প্রিমিয়াম লেভেলে গিয়ে।
সবার জন্য না, প্রোডাক্টের প্রাইসিংটা এমন মানে করুন যেন আপনার কাছে শুধুমাত্র ভালো কাস্টমার আসে, মানে প্রোডাক্টের প্রাইসিং থেকেও কাস্টমারটা বাছাই করা যায়। মানে যারা আসলে বড় বড় ব্র্যান্ডের যে সবগুলোর কথা যদি আমি বলি, ওইখানে কারা যায়, যাদের ওরকম কস্ট ওরকম লাইফ স্টাইলে পছন্দ তারাই যায়। যারা সস্তা খুঁজে তারা নিশ্চয়ই ওখানে যাবে না। তার মানে ওরা আগে ওখান থেকে ফিল্টার আউট হয়ে যাচ্ছে। তো আপনি এই ধরনের অফার গুলো বা প্রত্যেকটা আপনার কাছে প্রত্যেকটা যে কার্ড আছে, আপনি প্রত্যেকটা কার্ড একবারে টেবিলের উপর রাখবেন না। আপনাকে বুঝতে হবে কোন মানুষের জন্য আমি কোন কোন কার্ডটা দিব। আপনার অফারটা আপনি দিলেন ঠিক আছে, বাট বাকি যে পার্টটা আমরা এখন ক্লিয়ার করলাম, এই পার্টগুলো আমরা কাস্টমার বুঝে দিব। তো আজকের কাজটা তাহলে কি? আজকে কাজ বলতে আমরা এই সেশনের আরো কিছু পার্ট বাকি আছে। আমরা এই সেশনে আজকে আসলে 3টা পার্ট থাকবে, তার মধ্যে থেকে প্রথম পার্টটা আমরা কভার করলাম। আপনাদের কাজ থাকবে এখান থেকে যে ধরলাম যে আপনার একটা প্রোডাক্টের দাম আছে 1200 টাকা। এখন একজন কাস্টমার মেসেজ দিল যে ভাই অমুক পেজে তো এটার দাম 990 টাকা, আপনার এই সোনার হরিণের দাম এত কেন? প্ল্যাটফর্মের ক্ষেত্রে যদি বলি তাহলে বলতেছে যে ভাই এই মদ তো নিউ মার্কেটে 50 টাকায় পাওয়া যায়, আপনার এই প্লাস্টিকের বাক্সের দাম এত কেন? এরকম ধরে আপনাকে একটা ধরে বলে দিল, তাহলে আপনি এই যে ফর্মুলাটা শিখলেন, আপনি অফার বানানোর ফর্মুলা শিখেছেন, আজকে অবজেকশন হ্যান্ডেলিং এর কিছু জিনিস শিখলেন, এটা দিয়ে আপনি কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন তার একটা অ্যান্সার আপনারা লিখবেন। যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে লিখবেন যে আপনার প্রোডাক্টের দাম যা, সেই অনুযায়ী কাস্টমার যদি বলে যে দাম বেশি আরেকটা পেজের সাথে কম্পেয়ার করছে, তাহলে এখন আপনি কি অ্যান্সার দিবেন? এখন আপনার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই 3টা জিনিস ঠিক থাকছে কিনা এটা আপনি মাথায় রাখবেন। যে কাস্টমারের কমপ্লেন শুনে আপনি কি দাম কমাই দিচ্ছেন, আপনি ভয় পাইছেন যে হয়তো নিবে না, কিন্তু এই ভয় পেলে চলবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে কি প্রত্যেকটা মানুষ আমার কাস্টমার না, সবাই আমার কাস্টমার না। তারপর আপনি দাম কমাই দিবেন না, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি দাম কমাতে পারবো না। তারপর আপনি কি তাকে ভ্যালু বোঝাইছেন, মানে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সে আপনার পিছনে 1000 টাকা খরচ করবে, 1000 টাকা দিয়ে সে কি পাচ্ছে সেটাকে আপনি তাকে বোঝাইছেন। 3 নাম্বারটা, আপনি কি তাকে কোনো গ্যারান্টি অথবা কোনো রিস্ক রিভার্সাল, যেটা আমরা লাস্টে দেখলাম যে আপনি ঝুঁকি নিজের খাতে তুলে নিচ্ছেন, এই ধরনের কোনো কিছু কি তাকে দিয়েছেন? তো যখন কাস্টমার দাম নিয়ে কমপ্লেন করবে অথবা কোয়ালিটি নিয়ে কমপ্লেন করবে, এই ধরনের কমপ্লেন যখন করবে, তখন আপনি তাকে যে আনসারটা দিবেন সেই আনসারের মধ্যে আপনার এই 3টা পয়েন্ট আছে কিনা সেটা আপনি যাচাই করে দেখবেন। তো এটা ছিল আমাদের আজকে সেশনের প্রথম পর্ব। আমরা এখন চলে যাচ্ছি আজকে সেশনের দ্বিতীয় পর্বে। অর্থাৎ কিছু কাস্টমার তো এরপরও থাকবে যে সে নিবে না, ওদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো? নাকি আমি কাস্টমার এখন পায়ে ধরা শুরু করে দিব যে ভাই এটা আপনার নেওয়াই লাগবে, নাহলে আমি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? না, আমরা ওই কাজ করবো না। তো এখন আমরা দেখি আসলে যে কখন আসলে আমাদের থেমে যাওয়া দরকার। একটা কাস্টমারের সাথে কথা বলতে বলতে আমরা গডফাদার অফার দিছি, তার মানে কিন্তু এই না বললাম আমি যে গডফাদার অফার দিয়েছেন মানে এই না যে সবাই আপনার কাস্টমার হয়ে যাবে, যে একদম যা সবাই এসে নেওয়া শুরু করে দিবে, এরকম হবে না। তো আমরা যখন গডফাদার অফার বানাচ্ছি তখন আমাদের এটা বুঝতে হবে কি যে গডফাদার আসলে কখনো ভিক্ষা চায় না, সে কেবল অফার দেয়। তো দ্য পাওয়ার অফ ওয়াকিং অ্যাওয়ে, মানে এখান থেকে আমরা এখন শিখবো যে কখন আসলে একটা কাস্টমারের সাথে কথা বলে আমরা ক্লোজ করে দিব এবং ওখান থেকে আমরা ব্যাক আসবো। তো সব কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না, আর সবার কাছে আপনার সেল করার প্রয়োজনও নাই। যদি অবজেকশন হ্যান্ডলিং এর পরেও দেখা যায় যে কোনো কাস্টমার আসলে পজিটিভ হচ্ছে না, সে এখনো নেগেটিভ রয়ে গেছে, তাহলে তার কাছে যদি আপনি এখন ফোর্স করেন, জোর করেন, তার মানে হচ্ছে কি আপনি আপনার নিজের ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করতেছেন, আপনার পজিশনিং নষ্ট হচ্ছে। তো কখন বুঝবেন আপনার থেমে যাওয়া উচিত? তো কিছু রেড ফ্ল্যাগ আছে, তার মধ্যে থেকে আমি এখানে 3টা রেড ফ্ল্যাগ দিয়েছি। আমি শেষ থেকে শুরু করছি। যে ধরুন যে কেউ আপনার সাথে অভদ্র আচরণ করলো, আপনার দাম টাম বা এই ধরনের কিছু নেওয়ার পরেও সে আপনার কাছ থেকে খারাপ ব্যবহার করলো, আপনার সলিউশনটাকে সে ছোট করে কথা বলতেছে, এই ধরনের কোনো কিছু হলো, তাহলে আপনি আগেই ওখান থেকে ব্যাক আসুন, আপনি তাকে ধন্যবাদ দিন দিয়ে ব্যাক আসুন। আপনি আপনার ও আপনাকে কাস্টমার গালি দিতে পারে, বাট আসলে বলা হয় না যে খরিদার লক্ষ্মী, আপনি আসলে তাকে গালি দিতে পারবেন না, আপনি তাকে ধন্যবাদ দিন। কারণ অনলাইনে একজন অসন্তুষ্ট কাস্টমার মানে ধরে নেবেন যে আপনার 1000 লোক ওখান থেকে হয়তো সম্ভাবনা তৈরি হয়ে যাবে যে ওই লোক যদি একটা মিথ্যা রিভিউ দেয়, তাও 1000 মানুষ হয়তো আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন পেয়ে যাবে। তো অনলাইনে আমরা কাউকে চটানোর চেষ্টা করবো না। এটা আর কি একটা ফিলোসফি হিসেবে আমরা মেনটেন করতে পারি যে অনলাইনে আমরা কাউকে চটাতে যাব না। সে যদি খারাপও কিছু, মানে সে যদি তার জায়গা থেকে খারাপ কিছু করেও থাকে, তাও আমরা তাকে আসলে ধন্যবাদ দিতে পারি। এবং এটাকে নিয়ে অনেকেই পোস্ট করে থাকে, অনেকে স্ক্রিনশট নিয়ে এগুলো নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে, মাস্টার গ্রুপগুলোর মধ্যে দিয়ে থাকে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি আর কি পরামর্শ দিব যেগুলো না করতে। কারণ এইসব করার সময় নাই আপনার, আসলে আপনি আপনার বিজনেস নিয়ে অন্য কাজে সময় দিন, ওই কাস্টমারের পিছনে আপনার সময় দেওয়ার দরকার নাই তো। আর এগুলো দিয়ে আপনি কি বা হাসিল করতে চাইবো আমি বুঝি না। যে আপনি এটা দিলেন, পোস্ট দেওয়ার পরে কিছু লোক যাদের সাথে এগুলো হয় তারা এসে হয়তো কমেন্টে এসে আপনার সাথে একমত জানাবে যে হ্যাঁ তারা ওই জিনিসটা ফেস করতেছে, তো এটা কি লাভ হলো আপনার? আপনার আসলে কোনো লাভ নেই এখানে, বরং আপনার টাইম নষ্ট হচ্ছে। আপনি ওই লোকটার আপনার টাইম রিজার্ভ করে না, তো ওকে টাইম না দিয়ে আপনি ভাবুন যে অন্য যারা আছে তাদেরকে আপনি কিভাবে আরো ভালো সার্ভিস দিতে পারেন।
তারপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এখানে এরকম যে আপনি ধরুন একজন কাস্টমার, সে আপনাকে আজকে এমন কিছু বলেছে যে আপনার মনে হয়েছে যে পরবর্তীতে তাকে আরেকবার নক দিলে আরেকবার কথা বললে হয়তো সে নিতে পারে, যেটাকে আমরা বলে থাকি ফলো আপ। তো এই ফলো আপটা মূলত মেসেঞ্জারে আমরা খুব একটা করতে পারি না। মেসেঞ্জারে এই ফলো আপটা করা খুবই বিরক্তিকর বা খুবই ঝামেলা, বোঝাও যায় না যে ধরুন আপনাকে এক দিনে 10-20 জন করে মেসেজ দেয়, তার মধ্যে থেকে কে নিল কে নিল না, কে নেওয়ার মতো চান্স আছে, কাকে একটু অফার দিলে সে নিবে, এই ধরনের বিষয়গুলো আমরা বুঝতে পারি না। তো যদি আপনার কাছে বোঝার মতো কোনো অপশন থাকে, ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপে এটা করা সহজ হয় হোয়াটসঅ্যাপ বিজনেসটাতে, অথবা মেসেঞ্জারে ধরলাম যে আপনি এই জিনিসগুলো ভালোভাবে করতে পারছেন। তো যদি এরকম ফলো আপের করতে করতে তাকে আপনি ধরেন 3 বার ফলো আপ করে ফেলছেন অলরেডি, তারপরে যদি সে বলে যে ভাই পরে জানাবো, তাহলে আপনি বুঝে নিবেন যে সে আসলে আপনার জিনিসটা নেওয়ার জন্য এখনো রেডি না, আপনি ওখান থেকে ব্যাক আসুন। আর লাস্ট হতে পারে এরকম, লাস্ট না, এটা আসলে ফার্স্ট হওয়া উচিত, যে অহেতুক দামাদামি বা অযৌক্তিক দামাদামি করতেছে। আপনি বলতেছেন ভাই আপনার জিনিসের দাম 300 টাকা, কিন্তু সে আপনাকে বলতেছে না এটা 50 টাকা চাইতেছে বা একটু দাম কমাতে বলতেছে, তখন আপনি বুঝে নিবেন যে সে আসলে আপনার রাইট কাস্টমার না। এমন হতে পারে যে ধরলাম যে আপনি তাকে আরো 10 টাকা কম দিয়ে আপনি হয়তো নিয়ে ফেলছেন, মানে তাকে অর্ডারটা নিয়ে ফেলছেন বা সে আপনার কাস্টমার হয়ে গেছে। তো এই জায়গায় একটা ট্রাপ আছে ভাই, সেটা হচ্ছে কি, আপনি সস্তায় একটা কাস্টমার পাচ্ছেন, এর মানে হলো কি ওই লোকটা পরবর্তীতে আপনার সাথে অনেক ঝামেলা করবে। মানে শুরুতে একটা কাস্টমারের শুরুতে প্রোডাক্ট, সে কত টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিলো, তার উপরে বেস বেস করে আপনি বলতে পারেন যে ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা কত। তো যে শুরুতে আপনার কাছ থেকে একটা দামি প্রোডাক্ট নিচ্ছে, তার লাইফ টাইম ভ্যালুটাকে বেশি ধরা হয়, যেটাকে এলটিভি বলে। এটা আমরা মার্কেটিং পার্টে গিয়ে আর ভালো করে ডিটেলসে কভার করব। আর এখন অন্তত এটুকু জেনে রাখি যে শুরুর দিকে একটা কাস্টমার যদি আপনার কাছে একটা 50 টাকার জিনিস কিনে আপনার সাথে তার জার্নি শুরু করে, তার মানে ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা কম হলো। এই ধরনের কাস্টমারের ক্ষেত্রে দেখা যায় কি তারা পরবর্তীতে বিভিন্ন রকম ঝামেলা করে থাকে। তো শুরুতে যে আপনার কাছ থেকে 10,000 টাকার জিনিস নিচ্ছে, তার মধ্যে তার ব্যবহার সবকিছুই ডিফারেন্ট হবে। আচ্ছা, তারপর 2 নম্বর পয়েন্টটা, এটা হচ্ছে যে আমরা কেন ডেসপারেট হব না। এটা আমাদের মার্কেটে দেখা যায় কি, যে কেউ কেউ, আমি দেখেছি অনেক অনেক মার্কেটিং গুরু যারা আছে বা বিজনেস যারা শেখায়, এরকম আমি কাউকে দেখেছি যে তারা বলে যে আপনি একজন কাস্টমারের পেছনে আসলে লেগে থাকবেন, তাকে ইমেইলে, তারপরে হচ্ছে ফোনের মেসেজে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যতভাবে পসিবল তাকে আপনি নক দিতে থাকবেন। আপনি তাকে বোঝাবেন যে আপনি এই অর্ডারটা পাওয়ার জন্য কতটুকু ডেসপারেট বা মরিয়া। আমি আসলে এখানে ডিরেক্টলি বলে দেবো, যে এখানে না বলে দিব যে এই জিনিসটা কখনোই করা যাবে না। আপনি যদি ব্যবসায় ডেসপারেশন বা আপনার মরিয়া ভাব দেখান, তো এটা আসলে কেমন হয়, এটা আসলে একটা পারফিউমের মতো, যে কাস্টমার আসলে অনেক দূর থেকে গন্ধ পায়। সে বুঝতে পারে যে কাস্টমার যখনই বুঝবে যে আপনি এই সেলটা পাওয়ার জন্য মরিয়া হয়েছেন, তখনই তার কাছে আপনার ব্র্যান্ডের ভ্যালু, ভ্যালু বলুন মর্যাদা বলুন, সেটা অর্ধেক হয়ে যায়। কিভাবে হয় আসলে, যে কাস্টমার যখন আপনি বারবার বলতেছেন ভাই নেন ডিসকাউন্ট দিচ্ছি, নেবেন না কেন, এই ধরনের জিনিস যখন বলবেন, তখন কাস্টমার ভাববে যে আপনার প্রোডাক্টের আসলে কোনো ডিমান্ড নাই। সে ভাববে যে এই জিনিস মনে হয় বিক্রি হয় না, এই আমার কাছে এই জিনিস গছাই দিতে আসছে, এরকম একটা জিনিস ভাববে সে। এটা খুব স্বাভাবিক। আপনি বারবার তাকে রিকোয়েস্ট করতেছেন, উল্টা হওয়ার কথা ছিল যে কাস্টমার আপনাকে রিকোয়েস্ট করবে। তার পজিশনিং নষ্ট হয়, আপনার ব্র্যান্ডের পজিশনিংটা ইত্যাদি নষ্ট হয়, কারণ আপনি আসলে কি, যে আমরা শুরু দিক থেকে এটা এরকম জিনিসটা আমি বলার চেষ্টা করতেছি যে আসলে আমরা আসলে আমাদের বিজনেস ইকোসিস্টেমে আমরা হচ্ছে মেন্টর বা একজন গাইড। আমরা প্রবলেম সলভার, আমরা উদ্যোক্তা, মানে আসলে কি আমরা প্রবলেম, কাস্টমারের প্রবলেম গুলোকে আমরা সলভ করছি। আমরা যে প্রোডাক্টে, যে কেউ যে প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস এগুলো হচ্ছে কি বিভিন্ন প্রবলেমের সলিউশন। তো আমরা আসলে মেন্টর বা গাইড। তো আমরা তো আসলে হকার না, হকাররা মানুষের পিছু পিছু ছোটে, ছুটি থাকে যতক্ষণ না নেবে। মেন্টররা কি করে, মেন্টররা সুযোগ দেয়, মেন্টররা গাইড করে, মেন্টররা সুযোগ দেয়। তো আমরা এই হকারের মতন ব্যবহারটা আসলে করব না। তো ডেসপারেট আমি হতে বারণ করব, বা আমার পরামর্শ থাকবে যে ডেসপারেশন না যাইতে আসলে। তারপরে এটা আপনাদের ডিসিশন, অবশ্যই আপনি কোনো কাস্টমারকে পাওয়ার জন্য তার পায়ে ধরবেন কিনা, ওই ধরনের কাজ করবেন কিনা, সেটা আপনার সিদ্ধান্ত। ওকে, তারপর লাস্ট অফ অল হচ্ছে কি, যে ঠিক আছে এখন টেক ওভার ক্লোজটা আমরা কিভাবে করবো। যখন দেখবেন যে এর পরেও কাস্টমার আসলে ইতস্তত করতেছে, তখন আসলে তাকে জোর না করে এখন আপনি তার কাছ থেকে অফারটা সরাই নিন। এটা একটা উল্টা কাজ করে, সেটা আমি এখানে আমার একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, যে আপনি এতক্ষণ তাকে অফার দিচ্ছেন, এখন কাস্টমার যখন ইতস্তত করতেছে বা নেবো 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 এরকম মানে বলতেছে, আপনি আসলে সে এখনো শিওর না, তখন আপনি কি করলেন কি, তার কাছ থেকে আপনার যে অফারটা ছিল সেই অফারটা আপনি উঠাই নেন। যেমন আমরা এই যে মপের ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছিলাম, তো তাকে আমরা বললাম কি, যে ম্যাম আমরা বুঝতে পারছি যে আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না,
তো আমি আপনাকে আসলে জোর করব না, আমাদের এই স্পেশাল বোনাসটা যে ফ্রি মাইক্রো প্যাডের কথা আমরা বলেছিলাম, তো এই প্যাডটা আজকের জন্য ছিল। আপনি এখন এই অফারটা, মানে আমি এখন এই অফারটা ক্লোজ করে দিচ্ছি। আপনি যদি ভবিষ্যতে কখনো কোমরের ব্যথা কমাতে বা সময় বাঁচাতে আমাদের এই স্মার্ট সলিউশনটা নিতে চান, তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। এটার মাধ্যমে আমরা কি করলাম, অফারটা আমরা তার কাছ থেকে উঠাই নিলাম। এটাতে কি হয় দেখুন, এটাতে করলে এখন কাস্টমার আসলে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে। এটা আসলে দুনিয়ার একটা অদ্ভুত নিয়ম যে এইভাবে আসলে এই জিনিসটা কাজ করে। যে যার প্রতি যত অ্যাট্রাকশন দেখায়, সেখানে দেখা যায় কি যে উল্টা ওই মানুষটা আমার থেকে আরো মানে একটা দূরত্ব ফিল করছে। তো আপনি যখন তার কাছ থেকে এই অফারটা তুলে নিবেন, তখন কাস্টমার উল্টা আপনার প্রতি একটা আগ্রহ ফিল করবে। এটা আমি গত মাসের একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। গত নভেম্বর মাসে আমার কাছে এমন একটা প্রজেক্ট এসেছিল, যে প্রজেক্টটা আমি আসলে প্রথম দফাতে কাস্টমারদের সাথে আমার যখন নেগোসিয়েশনটা হলো, বার্গেন হলো, তো সেখানে কিছু স্কোপ নিয়ে সমস্যা হয়। মানে তারা যা যা ফিচার চাচ্ছে সেটা আহ, আমি দুইটা স্টেজে দিতে চেয়েছিলাম, যে ফার্স্ট স্টেজে একটা পার্ট আমি তাদেরকে ডেলিভার দিব এবং সেকেন্ড পার্টে বাকিটা দিব। কিন্তু তারা ফার্স্ট স্টেজের যে ফিচার থাকবে, সেখানে যে প্রাইসটা থাকবে, সেই প্রাইসের মধ্যেই তারা সেকেন্ড স্টেজ থেকে অনেক কিছু তারা চাচ্ছিল, যেটাতে আসলে আমার পছন্দ হয়নি বা ওটা আমার পক্ষে দেওয়া পসিবল না। এই জন্য আমি তাদেরকে সরাসরি বলে দিলাম কি যে আমি আপনাদের কাজটা আসলে করবো না, আপনারা অন্য ডেভেলপারের সাথে কথা বলেছেন, আপনারা তাদের সাথেই আপনাদের প্রজেক্টটা আগান। তো আমি যখন তাদেরকে না বলে দিলাম, তখন দেখা গেল কি যে তারা ঘুরে ফিরে আবার আমাকেই চাচ্ছে। মানে এখানে আমি আমার অফার না, আমি সরাসরি আমি আমার নিজেকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম। কারণ যেহেতু আমি সার্ভিস দিচ্ছি, মানে হচ্ছে আসলে ওখানে অফার মানে আসলে আমি তাদের সাথে কাজ করছি, এটাই আমার সবচেয়ে বড় অফার ছিল ওখানে। তো তারা কি করলো, তারা এখন আমাকে ঘুরে ফিরে 2 দিন পরে আমাকে আবার জানালো কি যে ভাই ঠিক আছে, আপনি যা প্রাইস বলেছেন ওই প্রাইসেই করেন, কিন্তু আমাদের কাজটা করে দেন। বাট আমি কি করলাম, আমি তাদেরকে না বলে দিলাম আবারও। সেকেন্ড টাইম তারা যখন ব্যাক আসলো, আমি তাদেরকে না বলে দিলাম। আমি বললাম কি যে আমি আসলে আপনাদের কাজটা করবো না, আপনারা অন্য যাদের সাথে কথা বলেছেন তাদের সাথে কাজটা করুন। এখন এই কথা বলার পরে হলো কি যে তাদের মধ্যে আর একটু আগ্রহ বেশি বের হয়ে গেল, যে এই লোকটা না বলতেছে কেন। তারা এখন আমার কাছ থেকে এই কাজটা করাতে চাচ্ছে। তো সেকেন্ড টাইম তারা আবারও ব্যাক আসলো, বেশে তারা তাদের প্রাইসটা, তাদের দিক থেকে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা তারা আরো বাড়াই দিল। এবং তখনও সেইবারও আমি না বলে দিছি, কারণ আমি আসলে ডিটারমাইন্ড ছিলাম যে আমি এই কাজটা আসলে করবো না। আমি এই জন্য তাদেরকে আমি আর ওরকম কোনো নতুন করে আমি প্রাইসও দেইনি, আমি বলে দিলাম। থার্ড টাইম তারা এসে হলো কি যে আমি যেমন শুরুতে যে প্রাইসটা জানিয়েছিলাম সেই প্রাইসটাতে তারা রাজি, এবং তারা আমাকে দিয়ে কাজটা করাতে চাই। বাট তখনও আমি আসলে আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে না, আমি এই কাজটা আসলে করবো না, কারণ সব ধরনের ক্লায়েন্ট আমার দরকার না, বা সবাই আমার কাস্টমার না। যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি শুরু থেকে, সবাই আপনার কাস্টমার না। তো ওইখানে দেখুন আসলে কি হলো, 3 দফাতে আমি তাদেরকে না করে দিচ্ছি, এবং তারা আমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে। আমার অফারটা আমি তুলে নিছি তাদের কাছ থেকে, যে আমি তাদের জন্য যে কাজটা করে দিব, সেই কাজটা আমি এখন আসলে তাদেরকে দিতে চাচ্ছি না। তো উল্টা ব্যাপারটা দেখা গেল। কিন্তু ওখানে যদি এরকম ডেসপারেশন দেখা যেত, যদি শুরুর দিকে আমি ওদের পায়ে ধরতাম, তাহলে না তারা প্রাইস বাড়াতো, আর না ওইখানে আমার কোনো ভ্যালু থাকতো, আমার ভ্যালু হয়ে যেত জিরো। তো এই জায়গাটাতে আমরা এটা মাথায় রাখবো যে কাস্টমারের সাথে আমি বার্গেন করছি, তার মানে এই না যে আমি আসলে এখন তার পায়ে ধরবো। আপনার পজিশন আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি বড় হতে চান, আপনি যদি বিজনেসে বড়, আপনার বিজনেসটাকে বড় পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে হবে, আর এটা পুরোপুরি আপনার কাছে আছে। সো আপনি যখন মরিয়া ভাব দেখাবেন, তখন কাস্টমার অটোমেটিক বুঝে নিবে যে এর কোনো ভ্যালু নাই, আমার পায়ে ধরতেছে মানে কি এর কোনো ভ্যালু নাই। তো যার ভ্যালু নাই তার কাছে কিন্তু সে নিবে না। আর আপনি এরকম একজনের কাছে যদি আপনার ভ্যালুটা ছেড়ে আসেন, তাহলে আপনার এটা হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, এবং আপনি দেখা যাচ্ছে এটা আরো মানুষের সাথে করবেন। তো অনেকেই বলে যে না, অনেকে না বলে দেয়। তো এইটাকে আমরা পরে দেখা হবে বা এই ধরনের কোনো কিছুকে কিভাবে কনভার্ট করতে পারি, মানে অনেকেই তো তারপর না বলে দিচ্ছে, তো ওখানে আমরা কি বলতে পারি যে কাস্টমার ধরুন যে আজকে কিনবে না, তার মানে কি এই যে সে আর কখনোই কিনবে না? এমন তো হতে পারে সে 2 দিন পরে হয়তো নিবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওখান থেকে আমরা কিভাবে হেঁটে আসবো বা বেরিয়ে আসবো? আমরা সম্মান বজায় রাখবো অলওয়েজ। আমি এই কথাটা আবারও বললাম, যে কোনো কাস্টমার আপনার সাথে যদি না বলে দেয়, ক্লোজ করে দেয়, তার মানে এই না যে ও আর কখনো নিবে না। আপনাকে আজকেই সেল করতে হবে। অর্থাৎ গুলিস্তানের যে মানে বিজনেসম্যানরা ছিল বা নিউ মার্কেটের যে বিজনেসম্যান ছিল, আপনি দয়া করে ওদের মতো হবেন না, যে আপনি আজকে পাইছেন মানে কি এর কাছে আজকে সেল করাই লাগবে, এরকম না। আপনি ধরে রাখুন আজকে নক দিয়েছে, তার মানে হচ্ছে কি এই লোক হয়তো আজকে না নিলেও কালকে নিবে, অথবা 1 মাস পরে নিবে। তো এই জন্যই হয় কি, আপনি আপনার শিটে, আপনার গুগল শিটে একটা গুগল শিট বানান, এবং সেখানে ওই লোকটার নামের পাশে লিখে রাখুন যে তার আজকে দিন পর্যন্ত তার কাছ থেকে আপনি কেমন মানে ব্যবহারটা পেয়েছেন। সে হয়তো 2 দিন পরে নিবে, সেটা লিখে রাখুন যে হয়তো 2 দিন পরে আমি আরেকবার নক দিব, এরকম করে লিখে রাখুন, যেটাকে আমরা বলতেছি ফলো আপ। তো আজকে আপনি তাকে ধন্যবাদ দিলেন, কিন্তু 2 দিন পরে গিয়ে আপনি আবার তাকে নক দিলেন, অথবা 1 মাস পরে, 1 সপ্তাহ পরে তাকে নক দিলেন, এবং কোনো অফার ছাড়া জাস্ট আপনি তার সাথে সৌজন্যমূলক একটা কথা বললেন, যে আপনি তো এরকম একটা প্রোডাক্ট নিতে চাইছিলেন, আপনার কি অবস্থা বা কি খবর, এরকম একটা কথা আপনি বললেন।
আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কন্টেন্ট দিয়ে তাকে ভ্যালু অ্যাড করতে থাকুন। অর্থাৎ আজকে যখন আপনার সাথে কারো চ্যাট হচ্ছে বা আপনি সেটা মেসেঞ্জারে হোক অথবা ওয়েবসাইটে হোক, যে কোনো জায়গাতে যে কোনো ভাবে যদি আপনার সাথে তার কথা হয়, তার মানে হচ্ছে কি ওই লোকটা আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে। ফেসবুকের অ্যালগোরিদম এভাবে কাজ করে, কেউ যদি আপনার সাথে মেসেঞ্জারে অ্যাড হয়ে কথা বলে, তাহলে ওই লোকের কাছে আপনার প্রোফাইলটা যেমন সাজেশনে যাবে, আপনার পেজটাও সাজেশনে যাবে, বা আপনার পোস্ট গুলা তার টাইমলাইনে এক দুবার হলেও শো করতে থাকবে। তো এমন হলো যে আজকে আপনার পেজে একজন নক দিল, তার সাথে আপনার দরদামে হয়তো হলো না, কিন্তু আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করছেন অথবা আপনি এই যে মক এর প্রোডাক্ট সেল করছেন, তো আপনি এই রিলেটেড কন্টেন্ট দিতে থাকুন তাকে। আপনার সব পোস্টে সবসময় প্রোডাক্ট রিলেটেড হবে, অফার রিলেটেড হবে, নট লাইক দ্যাট, এরকম হবে না। আপনার প্রোডাক্টটা নিয়ে কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট দিন আপনি, যেমন কিভাবে ঘর পরিষ্কার করতে হবে বা অর্ডার ম্যানেজ করতে হবে, এই ধরনের জিনিসগুলো আপনি দিন। অথবা ধরুন যে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আপনি এগুলো নিয়ে আরো ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে থাকুন, যে কন্টেন্ট গুলো সে পড়বে, পড়ার পরবর্তীতে হয়তো সে আপনার কথা সে যেন ভুলে যাবে না, আবার তার যখন মনে পড়বে যে না, এই লোকের কাছের সাথে তো আমার কথা হয়েছিল, আমি তো তার কাছ থেকে এই জিনিসটা নিতে পারি। কিন্তু আপনি যদি কোনো কন্টেন্ট দিয়ে বন্ধ করে দেন, শুধু সেল পোস্ট দিতে থাকেন, তখন হবে কি যে ওই সেল পোস্ট মানুষ বেশি একটা দেখে না, ফলে তার টাইম লাইনে এটা শো করবে না, এবং আলটিমেটলি আপনি তাকে হারাই ফেলবেন। তো আমরা এই 3টা ওয়ে ধরে রাখতে পারি। আর মার্কেটিং পার্টে গেলে ওখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আরো ডিটেলসে জানবো। তো এখানে আমরা এই যে এই পয়েন্টটা এভাবে এতটুকুই রাখি। তো লাস্ট এখান থেকে যদি আমি বলি যে নিজেকে আসলে পুরস্কার হিসেবে উপস্থাপন করতে হবে, ভিক্ষুক হিসেবে না। আপনাকে প্রাইজ হতে হবে, বেগার না। মানে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে একটা প্রাইজ বা পুরস্কার, আপনার কাছ থেকে কেউ প্রোডাক্টটা নিচ্ছে বা আপনার সার্ভিসটা নিচ্ছে, মানে সে একটা পুরস্কার পাচ্ছে। তো যদি কোনো কাস্টমার আপনাকে বলে দাম বেশি বা এই ধরনের কোনো কিছু বললো, তাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, তার জন্য আমরা কয়েকটা ওয়ে শিখলাম। এখন ধরুন আপনি কোনো কাস্টমারকে যখন বলছেন যে ঠিক আছে ভাই, আপনার এখন দরকার নেই, বুঝেছি। তো এটা বলার পরে কাস্টমারের মনের মধ্যে এমন কিছু একটা ফিল আসবে যে সে মনে হবে যে কিছু একটা সে হারাচ্ছে। যেটা আমরা দেখেছিলাম যে যে সাইকোলজি অফ লস অ্যাভারশন, এর আগের এক সেশনে আমরা এটা দেখেছিলাম যে মানুষ পাওয়ার সে কোনো কিছু পাওয়ার সে হারানোর ভয়টা বেশি পায়। 100 টাকা রাস্তায় কুড়িয়ে পাওয়ার থেকে তার পকেট থেকে 100 টাকা হারাই যাবে, এই ভয়টা তার কাছে বেশি হয়। তো আপনি যখনই তাকে বললেন যে ভাই ঠিক আছে, আপনার এখন আর এটা নেওয়ার দরকার নাই, এটার মানে হলো কি সে হয়তো ভুলে যাচ্ছে যে মানে সে এটাই মনে করবে যে সে হয়তো কিছু একটা হারিয়ে ফেলছে। আপনি আপনার অফারটা উঠাই নিচ্ছেন, মানে কি অফারটা তার জন্য এতক্ষণ ছিল, সেটা দাম দিচ্ছিল না, যখন আপনি উঠাই নেবেন তখনই এটার দাম তার কাছে লাখ টাকা হয়ে যাবে। যেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি এক্ষুনি আপনাদেরকে দিলাম, এটা খুবই বাস্তব একটা এক্সাম্পল, এটা হয়ে থাকে। কিন্তু ওই জায়গাটা আপনার থেকে বোল্ড থাকতে হবে, কারণ আমরা এটা হতে পারি না। আমার কাছে যখন একজন কাস্টমার আসে, তখন আমরা ভাবি যে একটা সেল হলেই তো আমার লাভ, কিন্তু ওই একটা সেল থেকেই যে আপনার আরো 1000টা সেল আসবে, অথবা ওই একটা সেলই যে আপনার ব্র্যান্ডটাকে পুরোপুরি একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ ওইখান থেকে আপনার মধ্যে একটা এমন একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে, বা এমনকি এমন একটা কাস্টমারকে আপনার ইকোসিস্টেমের ভিতরে ঢুকাই ফেললেন, যে কাস্টমার আপনার পুরো পরিবেশটাকে নষ্ট করে ফেলবে। ওরকম একটা কাস্টমার হয়তো আপনার সাথে পরবর্তীতে ঝামেলা করবে, আর বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা করতে করতে আপনার বিজনেসের পরিবেশটা সে নষ্ট করে ফেলবে। তখন আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। তার মানে আমরা এখান থেকে আরেকটা পয়েন্ট আমি আসলে বলে শেষ করি যে ব্যবসা আসলে কি শুধু যে একটা কৌশলের খেলা তা না, ব্যবসা আসলে আপনার ব্যক্তিত্বের একটা বিষয়। আপনার ব্যক্তিত্ব যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে তো আপনি ব্যবসাতে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। তো এই পর্যন্ত আমাদের সেশনের 2 নম্বর পার্টটাও শেষ হলো, যে অবজেকশন হ্যান্ডলিং তো আমরা করব, বিভিন্ন রকম অবজেকশন আসে, তাকে আমরা রিপ্লাই দিব, কিন্তু রিপ্লাই দেওয়ার পরেও কিছু কিছু সময় আসে যখন আমরা সেখান থেকে পিছু হটবো। আমরা সামনে আসলে আমাদের সামনে আগে বাড়ানোর কোনো অপশন নাই, আমরা সব কার্ড টেবিলের উপর রেখে দিয়েছি। যেমন গত আমি যে সেশন আমার যে লাস্ট যে স্ক্রিনশট আমি দিয়েছিলাম গতকালকে, ওই ক্লায়েন্টের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, যে আমি আমার সব কার্ড যখন আমি টেবিলের উপর রেখে দিয়েছি, তারপরে যদি সে সিদ্ধান্ত নিতে না পারে, তখন আসলে তার পায়ে ধরা আমার পক্ষে পসিবল না, আমাকে ওখান থেকে ব্যাক আসতে হবে। তো আমাদের সেশনের আজকে লাস্ট সেশনটা আমরা শুরু করি, মানে লাস্ট সেশন বলতে লাস্ট পার্টটা। এখানে আমরা যেটা আমাদের স্বপ্নের পথযাত্রা আমি দেখাচ্ছিলাম, সেখানে আমরা মেসেঞ্জার হেলথ থেকে শুরু করে আমরা কিছু টুলস ব্যবহার করা শিখেছি, যে টুলস এর মাধ্যমে আমরা ফ্রিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা আমাদের কমার্স কিভাবে আরেকটু আহ, গুছিয়ে আনতে পারি। তো সেখানে আমি যে টুলস গুলো দেখিয়েছিলাম, সেই প্রত্যেকটা টুলসই ফ্রি ছিল। এই ফ্রির পরবর্তীতে কিন্তু অনেকগুলো টুলস হয়ে গেছিল। এই টুলস এর মধ্যে যদি আমি এখানে দেখাই, স্ক্রিনশটটা আমার কাছে আছে, যে গুগল ডক, সেখানে আমাদের বিজনেস পলিসি ছিল, তারপরে হোয়াটসঅ্যাপ বিজনেস ছিল, তারপরে অর্ডার ফর্ম ছিল, মানে গুগল ফর্ম ছিল, তারপরে গুগল শিট আছে। তো এই যে লিঙ্ক গুলো কয়েকটা হয়ে যাচ্ছিল, যেগুলোতে এখন আমাদের ম্যানুয়ালি কাস্টমারকে প্রোভাইড না করলে কাস্টমার আসলে দেখতে পাচ্ছিল না। তো এর এই একটা অটোমেটেড সিস্টেমটা আসলে কি, যে 3টা লিঙ্কে একটা করতে গেলে আমাদেরকে এখন একটা প্রফেশনাল ওয়েবসাইটে যেতে হবে।
তার মানে এই যে ৩ নাম্বার ধাপে ডিজিটাল শোরুম বলে আমি যেটা লিখেছি, অর্থাৎ আমার কাছে এটা ডিজিটাল শোরুম আমি বলতে পছন্দ করি। আপনি যদি একটা ওয়েবসাইট বানান তাহলে সেটাকে হয়তো আপনি ডিজিটাল শোরুম বলতে পারেন। তো এই যে শোরুমটা আপনার এখন একটা ওয়েবসাইট থাকবে বা আপনার একটা ডিজিটাল শোরুম থাকবে, তখন তো আসলে কি অটোমেশন শুরু হয়ে গেল। কাস্টমার এখন ওখানে ঢুকেই আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবে। ওখান থেকে সে অর্ডার দিতে পারবে। ডাটাটা সরাসরি গুগল শিটে চলে যাবে। যেখানে আপনার নিজস্ব ম্যানুয়াল খাটনি আসলে কমে গেল। এটা থেকে কি হলো আপনার অটোমেশনটা শুরু হয়ে গেল। কিন্তু এই অটোমেশন যদি আমরা শুরু করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে অটোমেশন শুরু করার জন্য বা ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে ওখানে আসলে কি বিষয় রিলেটেড। আমাদের আমি যেটা ফেস করি আসলে মূলত দেখি যে ছোট উদ্যোক্তারা যখন আমাকে নক দেয় বা আমাকে বিভিন্ন রকম বিষয় নিয়ে জানতে চায়, তখন যেটা প্রথমত হয় তারা জিজ্ঞেস করে যে ভাই ওয়েবসাইটের দাম কত? তো এটা মানে এমনভাবে তারা নক দেয় যে এটাকে তারা একটা কমোডিটি বানিয়ে ফেলেছে। আলু পটলের মতো এটা দাম কত? যেটা আমরা শুরুতে দেখে আসছি যে একটা প্রোডাক্টের দামই হয়। কারণ প্রোডাক্ট আমি যখন প্রোডাক্টে সেল পোস্ট দিই তখন ওটার আমরা দাম লিখে দিই। কিন্তু যদি একটা অফারের কথা আমরা ভাবি তাহলে অফার হয় কি প্রবলেমের সলিউশন। তো আমি হয়তো আমার মার্কেটিং এ আমি এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে শেখাচ্ছি। আসলে এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে। অনেকের কাছ থেকে এই ধরনের প্রশ্ন পাওয়া যায় যে ৩,০০০ টাকাতেও ওয়েবসাইট পাওয়া যায় আবার ৩,০০,০০০ টাকাতেও ভাই সলিউশন আছে। তো আমি কোনটা নিব? আপনার জন্য কোনটা ঠিক হবে? তার জন্য আপনাকে অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো জিনিসের পার্থক্য করতে হবে। তো লায়াবিলিটি আসলে কি? লায়াবিলিটি হচ্ছে কি যে এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নিবে। মানে আপনি কিনে নিয়ে আসছেন কিন্তু ওইখান থেকে আপনার কোনো প্রফিট নাই অথবা সে আপনার টাইম বাঁচাচ্ছে না। আপনি ঢাকা শহরে জ্যামের মধ্যে চলাচল করার জন্য হয়তো আপনি একটা বাইক কিনলেন। তো এই বাইকটা আপনার লায়াবিলিটি হতে পারে, আপনার অ্যাসেট হতে পারে। যদি না ওই বাইকটা আপনার কোনো কাজে লাগে। এখন বাইকটা আপনার অফিস যাওয়ার সময় বাঁচায় দিচ্ছে। তার মানে এটা আপনার জন্য আসলে একটা অ্যাসেট হতে পারে। তো অ্যাসেট কি তাহলে? যে অ্যাসেট হচ্ছে কি যেটা আপনার হয়ে কাজ করবে, আপনার সময় বাঁচাবে, আবার ভবিষ্যতে আপনার পকেটে এসে টাকাও দেবে। এখন একটা বাইকের কথা যদি আমি বলি তাহলে বাইকটা আসলে কি হবে? এটা আপনার অ্যাসেট, একটা সম্পদ হবে নাকি একটা লায়াবিলিটি, একটা বোঝা, একটা খরচ হবে? আপনি ভেবে দেখুন যে বাইকের পিছনে প্রত্যেকদিন আপনার তেল কেনা লাগছে, তেলের একটা খরচ আছে। আবার ওই বাইকটা যদি আপনি কোনো কাজে না লাগান, মানে যদি কোনোদিন বাইরে না যান, তারপরেও কি আপনার তেল লাগবে? ওই বাইকটা আপনার কিছু তেল লাগলেও সে হয়তো আপনার অফিসে যাওয়ার সময়টা বাঁচাই দিচ্ছে। এই সময়ে আপনি যদি বাসে যাইতে চাইতেন, বাইক করতে চাইতেন, তাহলে তো আপনার অনেক লেট হয়ে যাইতো। এখানে আপনার চাকরিটাও না থাকতে পারে। তার মানে এটা আসলে কি যে আপনাকে বেশ ভালো একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিচ্ছে। তো এটা আপনার একটা অ্যাসেট হতে পারে। এটা আপনার লায়াবিলিটি না। লায়াবিলিটি কি হতে পারে? যখন আপনি খুব কম খরচে সস্তাতে একটা ওয়েবসাইট বানানোর প্ল্যান করবেন। যেমন বাজারে ৩,০০০ টাকার ওয়েবসাইট আছে। তো এই ৩,০০০ টাকার ওয়েবসাইট আবার ৩,০০০ না ৫,০০০ টাকাতেও আছে, আবার ৭০০ টাকাতেও আছে। এরকম অনেক কিছু আছে। তো ভাই আপনি একটা সিরিয়াস বিজনেস করতেছেন, তো সেখানে যদি আপনাকে ৩,০০০ টাকার একটা সলিউশন তো দেয়, আপনি ওটা নিয়ে নিবেন। নিবেন কি নিবেন না সেই ডিসিশন আপনার। কিন্তু আমার দেখানোর বিষয় হচ্ছে কি যে এটা যে একটা লায়াবিলিটি বা অ্যাসেট, এই দুটোর মধ্যে কোনটা সেটা আপনি টিক মার্ক দিবেন, আমি টিক মার্ক দিব না। আমি জাস্ট এখানে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল কথা কি বলে যাব। তো অ্যাসেট লায়াবিলিটির এক্সাম্পল দেওয়ার আগে আমি এখানে একটা স্টোরি বলি যে এখানে আমি একটা হাতি ছবি দিয়েছি যেটা আসলে একটা রিয়েল স্টোরি। যে বেশ অনেক আগের ঘটনা এটা। সিয়াম বর্তমান সময়ে যার নাম থাইল্যান্ড, থাইল্যান্ডের পূর্ব নাম ছিল সিয়াম। তো ওই যে থাইল্যান্ড, তারপর বার্মা এবং বার্মা মানে বর্তমান মিয়ানমার এবং আছে লাওস, ওই জায়গাগুলোতে সিয়াম নামে একটা রাজ্য ছিল। এই সিয়ামে যে রাজা ছিল সেই রাজার আর কি এই ঘটনাটা, কিং অফ সিয়াম। তো ওখানে সাদা হাতি পাওয়া যেত, ওদের ওখানে জঙ্গলের মধ্যে সাদা হাতি পাওয়া যেত এবং ওই রাজ্যের ক্ষেত্রে সাদা হাতিকে অনেক পবিত্র বলে মনে করা হতো। যে এই সাদা হাতিটা খুবই পবিত্র এবং তাদের রাজ্যে সাদা হাতিটাকে অনেক বেশি সম্মান দেওয়া হতো। এটাকে রাজকীয় হালে রাখা হতো। তো জঙ্গলে যদি কেউ সাদা হাতি পাওয়া যায় তাহলে ওটাকে অটোমেটিক ভাবে রাজার সম্পদ বলেই ধরে নেওয়া হতো। এই হাতিগুলোকে দিয়ে কি করা হতো, যেহেতু এটা অনেক পবিত্র জিনিস, তো একে দিয়ে কোনো কাজ করানো হতো না। এটাকে নিয়ে তো আপনি মাঠে লাঙল চাষও করাবেন না বা একে আপনি দিয়ে কোনো কাজ করাবেন না। এ থাকবে কোথায়? এ প্রাসাদের মধ্যে থাকবে। একে সবচাইতে লাক্সারিয়াস একটা ব্যাপার হবে সে, মানে তাকে ওরকম ভাবে ট্রিট করা হবে, তাকে সবচাইতে ভালো জিনিসটা খাবার দেওয়া হবে, এমন একটা ব্যাপার ছিল। মানে বুঝতে পারতেছেন যে এটা অনেক মানে লাখ টাকা বলতে কি এটা অনেক অনেক বেশি দামি। তো রাজা কি করতো, যদি কেউ কোনো অন্যায় টন্যায় করতো তাহলে রাজা তাকে একটা পানিশমেন্ট দিত, এরকম যে তুমি এখন আমাকে একটা সাদা হাতি উপহার দিবা, এরকম একটা ব্যাপার। সে কি অন্যায় করেছে ওটা দেখার বিষয় না, রাজা তাকে একটা সাদা হাতির একটা পানিশমেন্ট দিয়ে দিবে। তো অনেকটা এটা হলো কি তাদের জন্য একটা ডেথ সেন্টেন্স হয়ে গেল বা অর্থনৈতিক ভাবে। তো সাদা হাতির তো দাম মেলা, এই সাদা হাতি তো আপনি সবচাইতে দামি জিনিস ওই রাজ্যের, তাহলে এটা কিনতে গেলে অনেকে কি হয়ে যেত, দেউলিয়া হয়ে যেত। তো এই সাদা হাতির এক্সাম্পলটা আমি এখানে কেন টানলাম? সাদা হাতিটা হচ্ছে কি যে আমরা যখন সস্তাতে কোনো একটা কিছু বানাতে চাই, যেমন ৩,০০০ টাকার একটা ওয়েবসাইটের কথা যদি বলি, আপনি যখন আপনার বিজনেসের জন্য ৩,০০০ টাকার যদি একটা সলিউশন আছে অথবা ৭০০ টাকাতে আপনি ৪টা ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন। ধরুন বললাম যে আপনি ৩,০০০ টাকা দিয়ে আপনি একটা নিলেন, তো সাদা হাতির মতোই এটাকে দেখতে আপনার একটা চকচকে জিনিস মনে হবে। তো মনে হবে যে ৩,০০০ টাকা এই লোভ সামলানো যাবে না, এটা আমি নিয়ে নিলাম। তারপরে কি হবে, ওই সাদা হাতি পালতে গিয়ে আপনার ওর পিছনে যা কস্ট, ওর পিছনে যা খরচ আছে,
এই খরচ আপনি সামলাতে পারবেন না। অর্থাৎ ওইটা হয়ে গেল কি, সাদা হাতিটা পরবর্তীতে আপনার 19 শতকে এসে ইংলিশরা তাদের ডিকশনারিতে এটা একটা ওয়ার্ড হিসেবে বা একটা ফ্রেজ হিসেবে অ্যাড করে। মানে এমন কিছু যা দেখতে অনেক জাঁকজমক, অনেক অনেক কিছু এরকম দেখা যায় যে বিরাট কিছু মনে হবে, কিন্তু আসলে কি, ওকে পুষতে গিয়ে, ওকে পালতে গিয়ে আপনার ওর পিছনে অনেক খরচ। 3000 টাকার একটা ওয়েবসাইট আসলে এরকম একটা সাদা হাতির মতোই। এখানে আমি নিজে যেহেতু ডেভেলপার, তো আমার কাছে এটাই মনে হয় যে আপনি বাজারে কারো কাছ থেকে 3000 টাকাতে একটা সলিউশন পেলেন, এখন এটা নিয়ে আসার পরে কি হবে? অ্যাসেট বলতে আমি কোনটা বোঝাচ্ছি? অ্যাসেট হচ্ছে কি, আপনি হয়তো 3000 টাকার জিনিসটা নিলেন না, কিন্তু এর থেকে একটু বেশি নিয়ে, ধরলাম সেটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে, বা 1 লাখ টাকা হতে পারে, আপনার আপনার বাজেট অনুযায়ী। ওরকম টাকা দিয়ে আপনি একটা এমন একটা সলিউশন বানালেন যেটা আপনার হয়ে প্রতিদিনের কাজটা করে দিবে, আপনার কাজটা সহজ হয়ে গেল, আপনার ব্র্যান্ডের ভ্যালু বাড়াবে, সেটা আপনার জন্য একটা রিয়েল অ্যাসেট হবে। এই হাতিটা নিয়ে আসলে আমি, কিন্তু আমি কোনো কাজ করাতে পারবো না, ও বসে বসে শুধু খাবে, ওর পিছনে আমার শুধু কস্টই বাড়তেছে, তো ওর পিছনে আমি কেন ইনভেস্ট করবো তাহলে? এখানে আমি একটা টেবিল রেখেছি, যদি আমি পয়েন্টগুলো সবগুলো এখানে আমি বলবো না, কারণ এই পয়েন্টগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে আমি সবগুলো দেখাবো। আমি আজকে শুধুমাত্র কম্প্যারিজনের জন্য, অ্যাসেট এবং লায়াবিলিটির কম্প্যারিজনের জন্য আমি এখানে অল্প কয়েকটা পয়েন্ট খুব সংক্ষেপে বলে যাব। যে 3000 টাকার একটা ওয়েবসাইট হয়তো আপনার কাছে প্রাথমিক যে খরচটা আছে সেটা এই নামের মতোই, যে 3 থেকে 5 হাজার টাকা আপনার কাছে নিবে, খুব লোভনীয়। 5,000 টাকাতে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমাকে কেউ দিয়ে দিচ্ছে, তো আমি দেখা যাচ্ছে লুফে নিয়ে নিলাম এটা। তো আজকে এটা দাম হয়তো 5,000 টাকা হচ্ছে, কিন্তু কালকে যখন আপনি এই সাইটটাকে আপডেট করতে যাবেন, তখন আপনাকে একটা ঝুঁকির মধ্যে থাকতে হবে। কারণ 3000 টাকাতে যে জিনিসটা আপনাকে দিচ্ছে, এটা সে কিভাবে বানাচ্ছে? 3000 টাকায় একটা জিনিস বানাতে গেলে সে যদি একটা থিম কেনে, তো একটা থিমের দাম, থিম টিম কি ধরনের জিনিসগুলো আমি পরবর্তীতে আরো ক্লিয়ার করবো, জাস্ট আপাতত একটা গল্পের মধ্যে মনে রাখুন যে কেউ 5,000 টাকা একটা জিনিস দিচ্ছে, তো এর পিছনে সে একটা থিম কিনতে গেলে অথবা $60 দিয়ে একটা থিম কিনতে হবে, তো $60 মানে কি 7,000 টাকা প্লাস। 7,000 টাকার থিম কিনে সে আপনাকে 5,000 টাকায় বিক্রি করবে, এমন বোকা তো সে না। তাকে কি করা লাগবে? তাকে পাইরেটেড কোনো কিছু দিয়ে আপনাকে চালাতে হবে, নোল ভার্সন বা ক্র্যাক ভার্সন, অথবা এই চুরি করা জিনিস দিয়ে আপনাকে সে এটা দিবে। এর ভিতরে কি হতে পারে? এর ভিতরে ম্যালওয়্যার থাকতে পারে। এই ম্যালওয়্যার যদি থাকে, আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন, ফেসবুকে অ্যাড দিতে গেলে ওখানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। তো ফেসবুক এই ধরনের জিনিসগুলো খুব স্ট্রিক্টলি চেক করে, বর্তমান সময়ে আরো বেশি স্ট্রিক্ট ফেসবুকের অ্যাড সিস্টেমটা। ফলে আপনার থিমের মধ্যে যদি কোনো রকম ম্যালওয়্যার থাকে, তাহলে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। এই ধরনের জিনিসগুলো আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপগুলোতে, অনেক মানুষের এই ধরনের কমপ্লেন করে থাকে যে আমার 3-4টা করে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেছে? তার পেছনে কারণ হচ্ছে এই যে একটা, আপনি সস্তার একটা সাইট নিয়েছেন, দেখতে ভালো লাগতেছিল, কিন্তু পরবর্তীতে হলো কি, যে আপনার অ্যাড অ্যাকাউন্ট একটার পর একটা ব্যান হতেই আছে। তারপর এই যে আপনার আগে একটা পাইরেটেড থিম দিল, এই থিমটা আপনি আপডেট করতে পারবেন না। হয়তো আপনি একটা সাইট নিয়েছেন, কিন্তু বাংলাদেশে এই ধরনের সস্তা সাইটগুলো সবচেয়ে বেশি হ্যাক হয়। কারণ এর ভিতরে কি ম্যালওয়্যার থাকে, বা এর ভিতরে আপনার ব্যাকডোর দেওয়া থাকে। ব্যাকডোর মানে কি, অনেক হ্যাকার যারা থাকে তারা এই ধরনের জিনিসগুলো ক্র্যাক ভার্সন করে পাঠায় দেয়, ফলে দেখা যাচ্ছে কি ওটা আপনার সাইটটা খুব সহজে সে হ্যাক করতে পারবে। তারপর পিক্সেলের যে কনভার্সন, মেটা পিক্সেল, আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন, অ্যাড দিলে ফেসবুক থেকে আপনার মানুষ তো আপনার ওয়েবসাইটে ঢুকবে, তো ঢোকার ফলে ওই মানুষটা যে আপনার সাইটে আসলো, এটাকে ট্র্যাক করার জন্য ফেসবুক আপনাকে একটা কোড দিবে, যেটাকে পিক্সেল আইডি বলা হয়। ওই পিক্সেল কি করে, যে সোলো সাইট হলে বা 3,000 টাকা যে একটা সাইট থাকে, সেই সাইটটা চালানোর জন্য হয়তো আপনি সস্তার একটা হোস্টিং নিয়ে নিলেন। হোস্টিং কি, এসব বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরো আইডিয়া দিব। তো আপনি একটা সস্তা হোস্টিং ও নিয়ে নিছেন এর জন্য, এখন সেটা কি করতেছে, সস্তা সাইট, ওটা আপনার ওই পিক্সেল আইডি সবকিছুকে রেকর্ড করতে পারতেছে না। অর্থাৎ আপনার সাইটে হয়তো 10 জন আসলো, কিন্তু 10 জনের মধ্যে থেকে সে 2 জনকে রেকর্ড করতে পেরেছে। এটার জন্য পিক্সেলের দোষ নাই, এটার জন্য দোষ হচ্ছে কি আপনার সাইটটা, কারণ ওটা খুবই সস্তা, ওটা খুবই স্লো। ও স্লো হওয়ার কারণে হয়েছে কি, যে সবাইকে সে ট্র্যাক করতে পারে নাই, তার মানে এখানে আপনার ডাটা লস হলো। তো আপনি টাকা দিয়ে মানুষ কিনে আনতেছেন যেন ওদেরকে ট্র্যাক হয়, পরবর্তীতে আপনি সেকেন্ড টাইম ওদের কাছে অ্যাড দেখাতে পারেন, কারণ একবার অ্যাড দেখানোর পরেই যে ওই লোকটা আপনার কাছে কিনবে, এর সম্ভাবনা খুবই কম। তো দ্বিতীয়বার যদি আমি তাকে অ্যাড দেখাতে চাই, তাহলে আমাকে ওই লোকটাকে সঠিকভাবে ট্র্যাক করতে হবে, যে ট্র্যাকটা এই জায়গাতে আমার হবে না। ফলে কি হতে পারে, যে আমার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা কি শূন্য। কারণ আমার যদি 10 জন মানুষকে আমি অ্যাড দেখাই, 2 জন মানুষেরটা রেকর্ড হয়, তার মানে কি ম্যাক্সিমাম মানুষের কাছে যে আমি অ্যাড দেখাচ্ছি, ওই টাকাটাই আমার নষ্ট হচ্ছে, আমার যে বুস্টিং এর টাকা আসে এই টাকাটা নষ্ট হচ্ছে। আরেকটা পয়েন্ট আমি এখান থেকে শুধুমাত্র বলে শেষ করি, যে লোডিং টাইমটা, লোডিং টাইমটা আসলে এরকম, যে আপনারা নিজেরাই ফেস করবেন, যে আপনারা যখন গুগলে কোনো সাইটে খোঁজেন বা ঘোরেন, শপিং করার জন্য যান, তখন দেখবেন যে কোনো একটা সাইট যদি লোড হতে, মানে কোনো একটা সাইট যদি শো হতে অনেক বেশি সময় লাগে, তাহলে আপনারা কি করেন, ব্যাকে যান, ব্যাকে গিয়ে আপনি কোনো সাইট থেকে দেখেন। এখন এত বেশি প্রতিযোগী চলে আসছে, এত বেশি অপশন চলে আসছে, যে আমরা কোনো একটা সাইটের পিছনে এত সময় দিতে রাজি না। তো এখানে আসলে একটা রিসার্চ বলতেছে কি, যে একটা সাইট যদি 3 সেকেন্ডের বেশি লোড হতে সময় নেয়, তাহলে 53%, মানে 53% মানুষজন ওই সাইট থেকে চলে যায়।
53% মানুষ যদি আপনার সাইট থেকে চলে যায় তাহলে আপনার আসলে লস হয়ে গেল। মানুষকে তো আপনার প্রোডাক্টটা দেখাতে হবে, তারা আপনার সাইটে ঢুকবে, আপনার প্রোডাক্ট দেখবে, তারপরে না কিনবে। তো যদি ওই পর্যন্ত সে পৌঁছাতে না পারে, তো কেনার তো ভাই দূর, মানে পরের কথা। তো এই যে 3,000 টাকা, 5,000 টাকা, 8,000 টাকা, এরকম অসংখ্য অপশন আপনারা বাজারে পাবেন। কিন্তু এই ধরনের জিনিস আপনি নেওয়ার আগে আপনি কয়েকবার ভাববেন, বা যে কেউ এই বিষয়ে যারা বোঝে তাদের সাথে অন্তত কনসাল্ট করে নিবেন, কথা বলে নিবেন। যে কোনো এজেন্সির সাথে আপনার কথা বলতে পারেন, কথা বলে নিয়ে ডিটেলসে বলে নিতে পারেন। এখন কেন মানুষ এগুলো নেয় বা কেন তারা কথা বলে না, কারণ বেশিরভাগ মানুষই বললাম কি ছোট বিজনেস তারা করে, তারা টেকনিক্যাল বিষয়ে খুবই অজ্ঞ হয়ে থাকে বা টেকনিক্যাল বিষয়ে তাদের জ্ঞান খুবই কম থাকে। এবং তাদের মধ্যে আরো একটা বিষয় আমি দেখি, যে আমি গতদিন আপনাদেরকে রবার্ট কিওসাকির একটা উক্তি শেয়ার করেছিলাম, যে রবার্ট কিওসাকির মতে তিনটা জিনিস আসলে মানি মেকিং এর জন্য বলুন বা বিজনেসের জন্য, মানে একজন বিজনেস ওনার হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে আমাদের তিনটা জিনিস খুব দরকার। একটা হচ্ছে যে অ্যাসেট, একটা হচ্ছে ক্যাশ ফ্লো, আর একটা হচ্ছে এডুকেশন। এই তিনটা ওয়ার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার কাছে। এডুকেশন পার্টটা হচ্ছে কি, যে জানা আমার বিজনেসের জন্য কি কি দরকার সেগুলোকে আমার জানা। ক্যাশ ফ্লো, অ্যাসেট, এই দুটো পার্ট আমরা পরে যাব, ক্যাশ ফ্লো তো আমি পরে যাব, আর অ্যাসেট পার্টটার মধ্যে তো আমি আসি। তো এডুকেশন, আপনারা যারা এই সেশনে এখন পর্যন্ত আছেন আমার এই ওয়ার্কশপটাতে, তারা আপনারা হয়তো এই জায়গাটা অনেকে থেকে আগে এগিয়ে আছেন, অন্তত আমি এতটুকু বললি বলতে পারি। কারণ আমাদের দেশের বেশিরভাগ উদ্যোক্তাই কি, যে তারা আসলে এডুকেশন বলতে কি, তারা বিজনেস করতে চায় কিন্তু বিজনেস সম্পর্কে তারা জানতে চায় না। তাদেরকে যদি একটু কিছু বলা হয় তাহলে হয়তো অনেকে ভাবে যে তাকে জ্ঞান দেওয়া হচ্ছে। তো আপনার বিজনেসের জন্য ভাই কতটুকু দরকার ততটুকু তো আপনাকে জানতে হবে। আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, কিন্তু সিস্টেমটা আপনার অ্যাসেট হলো নাকি আপনার লায়াবিলিটি হলো সেটা না জেনেই যদি আপনি ওই সিস্টেমটা বানাই ফেলেন, ওটা কিনে নেন, তারপরে এবার আপনি ওটার পিছনে খরচ করতে থাকবেন, খরচ করতে থাকবেন। খরচটা কোথা থেকে হচ্ছে, যে আপনার সাইটটা স্লো। আপনি 3,000 টাকা যদি একটা সাইট বানাইছেন, স্লো হয়ে গেছে ভাই, তো ফাস্ট করতে গেলে কি করা লাগবে? আপনাকে পরামর্শ দিবে কি আপনি হোস্টিং বাড়ান। তো হোস্টিং বাড়াতে বাড়াতে আপনার দেখা যাবে কি, যে আপনি 3,000 টাকাতে সাইট কিনেছেন, এখন পার মাসে ওটার পিছনে আপনার 2-3 হাজার টাকা করে আবার খরচ হচ্ছে। তো প্রত্যেক মাসে যদি আপনি 2,000 টাকা করে আপনি হোস্টিং এর পিছনে দেন, তাহলে মাসে আপনার কত টাকা খরচ হচ্ছে, মানে সরি মাসে না, আপনার বছরে কত টাকা খরচ হচ্ছে আপনি চিন্তা করুন। তো আপনি কিনেছিলেন ভাই 3,000 টাকা দিয়ে, ঠিকই কিনেছেন, কিন্তু এখন তাকে পুষতে গিয়ে, তাকে পালতে গিয়ে আপনার 1,000 টাকা খরচ হচ্ছে। এই যে তার হোস্টিং বাড়ানোর জন্য খরচ, আবার আপনি বুস্ট করে যে পেইড কাস্টমার আপনার সাইটে নিয়ে আসতে যাচ্ছেন, সেখানে অর্ধেক মানুষ আপনার সাইটে ঢুকতে পারতেছে না। তো ওরা একটা সাদা হাতি হয়ে গেল আপনার জন্য, ওকে পুষতে গিয়ে আপনার অনেক বেশি খরচ হচ্ছে। তো আমরা যখন ডিসিশন নিব, তখন অবশ্যই আমরা এটা অন্তত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ভেবে নিব, যে আমি যে সিস্টেমটা বানাচ্ছি আমার এই সিস্টেমটা অ্যাসেট নাকি লায়াবিলিটি। কারণ আপনি ইউটিউব দেখে ফ্রিতেও আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। ওই জিনিসটা হয়তো আমি সামনের দিকে কভার করবো বা দেখাই দিব, যে আপনি ফ্রিতেও আসলে বানাতে পারবেন। অন্তত আমি বলে রাখলাম, মানে আসলে আপনারা হয়তো একটু সার্চ করে দেখে নিতে পারবেন। আপনি, হ্যাঁ, বিভিন্ন রকমের এআই আছে এখন, তারা ওয়েবসাইট বানিয়ে দিতেছে, কিন্তু ওটা আসলে একটু কঠিন হয়ে যাবে। ইউটিউব দেখে মূলত আমরা দেখা যাচ্ছে কি নরমালি নিজের জন্য একটা ফ্রি সাইটও বানাই ফেলতে পারবো। কিন্তু ওইটা কি আসলে একটা বিজনেস ম্যানের জন্য দরকার, বা ওটা কি ঠিক হবে? না, ওটা খুব বাজে একটা ডিসিশন হবে। কারণ আমি যখন প্রফেশনাল একটা বিজনেসের কথা চিন্তা করছি, তখন আমাকেও আমার সিস্টেমটা একটা অ্যাসেট হচ্ছে কিনা সেটার কথা ভাবতে হবে। যেটা আমি ফ্রিতে পাচ্ছি, যেটা আমি ফ্রিতে পাচ্ছি, সেটা আসলে কখনোই আমার আসলে একটা অ্যাসেট হওয়ার পক্ষে দিকে যাবে না, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, আমি যেটা শেখাচ্ছি এটা যে আসলে আপনাদের জন্য একটা নলেজ বেস, এবং এখান থেকে আপনি পাচ্ছেন কিনা সেটাকে ওই মানে তর্কের মধ্যে আমি যাচ্ছি না। তো আমাদের আজকের যে সেশনটা সেটা আসলে এই পর্যন্তই, এবং নেক্সট সেশনে আমরা দেখব যে আমরা গঠন অফার বানালাম, আমরা ব্যবসার জন্য অ্যাসেট কিভাবে চিনবো সে সম্পর্কে একটা বেসিক আইডিয়া অন্তত পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আপনার কাছে যদি পৃথিবীর সেরা অ্যাসেট থাকে, ধরলাম যে আমি আপনাকে একটা অ্যাসেট বানিয়ে দিলাম, এমন একটা যে সবচেয়ে সেরা, এই অ্যাসেটটা যদি মানুষ দেখতে না পায়, আপনার কাস্টমার, আপনার টার্গেট অডিয়েন্স যদি দেখতে না পায়, তাহলে আপনার ওই অ্যাসেট থেকে লাভটা কি? আপনার কাছে পৃথিবীর সেরা প্রোডাক্ট আছে, কিন্তু এই প্রোডাক্ট যদি আপনার টার্গেট অডিয়েন্স দেখতে না পায়, তাহলে এই প্রোডাক্ট থেকে তো লাভ নেই। তাহলে আমাদেরকে এখন শিখতে হবে কিভাবে আমরা আমাদের এই যে গডফাদার অফার বানালাম, এই অফারটা এখন আমরা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাই দিব। তার জন্য ফেসবুকে অ্যাড আছে, বা অর্গানিক মার্কেটিং আছে। যদি আমি অ্যাড কথাটা এখানে লিখেছি, অ্যাডটা হয়তো আমি এখানে কভার করবো না, কিন্তু অর্গানিক মার্কেটিংটা আমরা কিভাবে করতে পারি অর্গানিক ওয়েতে, সেই সেটআপটা আমি দেখাই দিব, যেন পরবর্তীতে ওই অর্গানিক প্রোডাক্ট কন্টেন্টের উপরে আপনারা অ্যাড রান করলে আপনার ওখানে যেটা পেতে রেজাল্ট, আপনার একটা সিস্টেম যখন থাকবে, ওই সিস্টেমের উপর আপনি পেইড জিনিসটা যোগ করলে আপনার জিনিসটা এটা লোড নিতে পারবে। তো পরবর্তী সপ্তাহ থেকে আমাদের অর্ধেক ডান হয়ে গেছে, আমরা হাফ হয়ে শেষ। এখন আমরা মার্কেটিং পার্টতে যাব, যে স্পেসিফিক ভাবে আমরা শুধুমাত্র মার্কেটিংটাই নেক্সট সপ্তাহ থেকে দেখার চেষ্টা করব। এবং আমাদের সিস্টেম বিল্ডিং পার্টে আমি দুইটা জিনিস কভার করব নেক্সট সেশনে। একদিন গ্যাপ দিয়ে সেশনটা থাকবে, যে ডোমেন হোস্টিংটা কি, আমাদের বিজনেস যে আমরা একটা সিস্টেম বানাবো, ওইখানে আমাদের এই দুইটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে একটা ডোমেন কি, একটা হোস্টিং কি,
এ সম্পর্কে আমাদের আসলে বেশিরভাগ ব্যবসায়ী কোনো আইডিয়াই থাকে না। কিন্তু আমি চেষ্টা করবো এই সেশনটাতে আমি আপনাদেরকে কিছু কিছু নলেজ শেয়ার করতে, এবং খুব সহজে এবং যতটুকু দরকার ঠিক ততটুকুই। কোনো বাড়তি জিনিস আমি আসলে দেওয়ার চেষ্টা করি না, এবং এখানেও আমি দিব না। বাট এতটুকু আমাদের অন্তত দরকার যে আপনি একটা সিস্টেম বানাবেন, যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, তো ওটার জন্য একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে, এগুলো কি এটা আমাকে জানতে হবে। আমি যেন আরেকজনের উপর সবসময় নির্ভরশীল না হয়ে থাকি। আমার বিজনেসটা কিভাবে চলতেছে অন্তত এই সিস্টেমটা আমার জানা লাগবে। আরেকজন এসে আমার বিজনেস চালাই দিবে, তাহলে আমার বিজনেস করার তো দরকার নাই। তাহলে তো সে আগের দিনের রাজাদের মতো আমি হয়ে গেলাম যে বাকিটা সবকিছু চালাক। তাহলে আমার তো ওইটা হলো কি যে ওটা অনেকটা ইনভেস্টরের মতো হলো। আহ, তাও ইনভেস্টররাও আসলে বিজনেসের খোঁজ রাখে যে ওটা কিভাবে চলতেছে না চলতেছে। আমার বিজনেস কিভাবে চলবে না চলবে সেই বিষয়ের খুঁটিনাটি জিনিসগুলো অন্তত আমাকে জানতে হবে। তো আমাদের আজকে সেশনটা আসলে এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। প্রথমে অনেক সময় দেখা যায় যে কাস্টমার এসে মেসেজ দেয় যে জাস্ট প্রাইস, ঠিক আছে, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে একটা মেসেজ দেয়। এবার প্রাইসটা আমার যে অফার সহ দেওয়ার পরে, মেসেজটা দেওয়ার পরে তারা জাস্ট সিং করে রেখে দেয়। এমন যেসব কাস্টমার থাকে তাদেরকে কোনোভাবে ক্লোজ করা যায় কিনা, কিন্তু আচ্ছা সিং করার পরে কোনো রিপ্লাই দেয় না। আচ্ছা, এটা এরকম কাস্টমার আমি নিজেও পেয়ে থাকি। তো এগুলোর ক্ষেত্রে ব্যাপারটা হয় কি যে সে প্রাইস বলতে বোঝাচ্ছে কি যে ধরুন সে আপনার কোনো পোস্ট দেখেছে, পোস্ট দেখার পরে সে আপনার কাছ থেকে প্রাইসটা জানতে চাচ্ছে। তো সে যখন প্রাইসটা জানলো তখন তার কাছে হচ্ছে কি যে আপনার, আমি এখানে যে প্রাইস স্লাইড আবার বের করে রেখেছি, দেখুন যে ব্যাপারটা এটাই হয়েছে যে সে তার কাছে মনে হয়েছে কি যে আপনার যে প্রোডাক্ট আর যে প্রাইস তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তার কাছে এখন। যে ওই দামে এই প্রোডাক্ট সে কল্পনা করতে পারে না, এই জন্য সে অনেকের ক্ষেত্রে হয় কি তারা মেসেজ আসলে ঢোকেও না, রিপ্লাই করে না, উপর থেকে দেখে দেখে ওই পর্যন্ত শেষ। তো এদের ক্ষেত্রে ক্লোজ করার ক্ষেত্রে আহ, আপনাকে একটু ভিন্ন তরিকা মেনটেন করতে হবে। আপনি হয়তো তাকে আপনার ভ্যালুটা জানাই দিতে পারেন যে কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, অথবা একদিন দুদিন পরে। এটা বেস্ট হয় কি একদিন দুদিন পরে আপনি তাকে আরেকটা ফলো আপ করে দেখুন। আপনি তাকে এটা জানাতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা পাইলে তার কি ভ্যালু হবে, এটা সরাসরি না বলে আপনি একটা তাকে প্রশ্ন করুন যে ভাই দামটা কি একটু বেশি হলো, অথবা অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে জানাতে পারেন। তার পরবর্তীতে যদি সে আপনাকে কোনো রিপ্লাই দেয়, সেভাবে আপনি তার সাথে কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে এই ধরনের লোক আপনাকে রিপ্লাই দিবে না, এটা একটা সম্ভাবনা বেশি থাকে। তো যদি রিপ্লাই দেয় তাহলে আপনি সেই অনুযায়ী পরবর্তীতে আগাবেন। আর ওখানেও আপনাকে এটা মাথায় রাখতে হবে কি যে ভাই সবাই আপনার কাস্টমার না। যদি এমন হয় যে কেউ আপনার দাম শুনে আপনাকে রিপ্লাই দিচ্ছে না, তাহলে আপনি এটা মাথায় রাখবেন কি ওই লোক আসলে আপনার কাস্টমার না। আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটি অনুযায়ী যার সাথে মিলবে সেই আপনার এসে অর্ডার দিবে। যার দাম শুনে যে ভাবতেছে কি এই প্রোডাক্টের দাম এত বেশি, ওকে আপনি এখন যতই আপনার এই সমস্ত ভ্যালু ট্যালু দিয়ে বোঝাতে যান না কেন, সে হয়তো আর বুঝবে না। কিন্তু যদি আপনি একটা প্রশ্ন করার পরে সে রিপ্লাই দেয়, তার মানে হয়তো তার মধ্যে কিছু অনিশ্চয়তা আছে, সে কিছু ডাউট আছে, সেটা আপনার সাথে সে ক্লিয়ার করে নিতে চাচ্ছে। অনেকেই লিখে না, কিন্তু অনেকেই আপনার এই দাম শোনার পরে তো সে রিপ্লাই দিল না, কিন্তু আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই দামটাকে একটু বেশি লাগছে, অথবা অন্য কোনো প্রশ্ন আছে কিনা, এটা বলার পরে যদি কেউ রিপ্লাই দেয়, তার মানে আসলে কি তার মধ্যে হয়তো কিছুটা সম্ভাবনা আছে যে সে নিতে পারে। তাকে হয়তো একটা ফাইনাল পুশ করলে সে হয়তো নিবে। সেক্ষেত্রে আপনি কনভারসেশন আগে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনি সেকেন্ড টাইম রিপ্লাই দেওয়ার পরেও বা একদিন পরে একটা মেসেজ দিলেন, সে যদি তাও রিপ্লাই না দেয়, তাহলে আপনাকে ওটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে ভাই। এবং এখানে কিন্তু আরো একটা ওয়ে আছে যেটা বলেছিলাম যে কন্টেন্ট। আপনি ওই মানুষটা হয়তো আপনাকে মেসেজে রিপ্লাই দিল না বা দেখলো না, কিন্তু আপনি কন্টেন্ট দিতে থাকবেন। আপনার আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন রকমের কন্টেন্ট আপনার পেজ থেকে দিতে থাকুন। সে কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো দেখবে। দেখার পরবর্তীতে হয়তো সে আবারও আপনাকে রিপ্লাই দিতে পারে বা আবারও নক দিতে পারে। আর যদি না দেয় সেক্ষেত্রে আমরা তার আশা ছেড়ে দিব। এবং এই ধরনের মানুষকে আসলে রিটার্গেট করাটা সহজ হয়ে যায় যখন আপনার পিক্সেল থাকবে। পিক্সেল মানে হচ্ছে পিক্সেল আসলে ফেসবুক পেজ থেকে একা পিক্সেল হয় না। পিক্সেল একটা কোড। যখন আপনার কোনো একটা ওয়েবসাইট থাকবে, তখন ওই ওয়েবসাইটে আপনার পেজ থেকে কারা ওয়েবসাইট পর্যন্ত যাচ্ছে, ধরুন আপনি একটা অ্যাড দিলেন বা আপনি যে কোনো একটা প্রোডাক্টের সাথে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করলেন, ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য আপনি লিঙ্কটা শেয়ার করলেন, তো এখান থেকে যখন কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইট পর্যন্ত যাবে, তখন এই প্রত্যেকটা মানুষকে ট্র্যাক করার জন্য ফেসবুক আপনাকে একটা কোড দিবে, যেটাকে পিক্সেল আইডি বলা হয়। এই পিক্সেল আইডিটা দিলে ফেসবুক ট্র্যাক করতে পারে যে কে আপনার প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল। পরবর্তীতে আপনি এদের প্রত্যেকটার কাছে অ্যাড পাঠাতে পারবেন। ওইখানে হয় কি যে আপনার প্রাইসটা শুনে কেউ চলে গেল,
এখন ধরুনলাম যে আপনার পরবর্তীতে হয়তো কোনো একটা অফার আসছে, এই অফারটা আপনি চাচ্ছেন কি ওই লোকটার কাছে শো করতে। এখন ইনবক্সে সে আপনাকে রিপ্লাই দিল না, আপনি যদি ইনবক্সে সরাসরি তাকে একটা অফার মনে করেন লিঙ্কটা শেয়ার করে দেন, যে পোস্ট দিয়েছেন বা আপনি ওকে জানাই দিলেন যে ভাই আমাদের কিন্তু একটা অফার আছে, তো আপনাকে আগে থেকে রিপ্লাই দিল না, আপনি যদি তাকে মেসেজ দেন সে হয়তো দেখা যাচ্ছে আপনার ওইটা একটু বিরক্ত হতে পারে বা সে হয়তো আবারও রিপ্লাই দিবেন একটা সম্ভাবনা থাকে। তো আমরা তাকে কি করতে পারি, ইনডিরেক্টলি তাকে ফলো আপ করতে পারি, তার কাছে আমরা অ্যাড পাঠাতে পারি, ওই একই প্রোডাক্টটা তার কাছে আমরা বারবার দিতে পারি। এটাতে অনেকের ক্ষেত্রে হয় কি, যে অনেকেই পরবর্তীতে ওইখান থেকে ডিসিশন নিতে পারে। তার যদি এই প্রোডাক্টটা লাগে সে হয়তো অন্য কোনো পেজ থেকে সে নিয়ে নিচ্ছে, অথবা আমাদের কাছ থেকে সে নিবে যদি আমরা তার কাছে আরো কয়েকবার করে অ্যাড পাঠাই। এই বিষয়টা আমরা মার্কেটিং উইকে যখন আমরা যাব পরবর্তী সপ্তাহে, ওইখানে আমরা আরো ডিটেলস এই পার্টগুলো দেখবো, যে একটা কাস্টমারকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, অথবা মানে অডিয়েন্সকে কিভাবে কাস্টমারে কনভার্ট করতে পারি, এবং এই যে আরো কিছু ফাঁক ফোকর আছে এই বিষয়গুলো। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে সেশনটা শেষ করি। আচ্ছা, তাহলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন।